হে এভরিওয়ান, আমি সীমান্ত সরকার আর ওয়েলকাম টু আওয়ার নিউ সিরিজ ডকার ফর ডেভঅপস কোর্স। সো এই কোর্সে আমরা পুরো ডকার ইন ডেপথ শেখার চেষ্টা করব। প্রথমে বলে রাখি এটা কাদের জন্য। মেনলি যারা নাকি অলরেডি ইন্ডাস্ট্রিতে কাজ করে ফেলছেন, যে ডকার নিয়ে মোটামুটি একটা আইডিয়া আছে, সো বা হয়তো আর একটু শিখবেন, ভালোভাবে শিখবেন, কিছু জিনিস হয়তো বুঝেন না, সেই তাদের জন্য এই পুরো সিরিজ। আর অবশ্যই যারা ডেভঅপস শিখছেন তাদের জন্য। কাদের জন্য না এই কোর্স তাদের জন্য না যারা অ্যাকচুয়ালি ভাইব কোডার, হয়তো ভাইব কোডিং করে এআই মেরে কয়েকটা প্রজেক্ট করছে, এখন ভাবতেছে যে আর একটু অন্য কী করা যায়, কোনো চাকরিতে ঢুকতে পারে নাই, সো জাস্ট এখন নতুন একটা স্কিল শিখতে হবে, তাই জাস্ট শিখছে। হ্যাঁ, তারা দেখে দেখে শিখতে পারে, তবে আমার মনে হয় এত ধৈর্য হয়তো তাদের কুলাবে না। পুরো কোর্সের একটা ওভারভিউ দিই আমরা কীভাবে শিখবো। এই পুরো প্লে লিস্টে 3টা ভিডিও থাকবে। এই 3টা ভিডিওতে আমরা পুরো ডকারের বেসিক টু অ্যাডভান্স ইন ডেপথ সম্পূর্ণ জানার চেষ্টা করব। সো প্রথম যে পার্ট, সেই প্রথম পার্টে আমরা হচ্ছে ডকারের ফান্ডামেন্টালগুলো শিখব না। এই পার্টে আমরা কোনো ডকার কমান্ড রান করব না, আমরা কোনো ডকার ইনস্টল করা কীভাবে চালাতে হয় এগুলো নিয়ে কোনো কিছুতে ধরবো না। আজকের এই পার্টের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ডকারের একদম ফান্ডামেন্টালসগুলো, যে ফান্ডামেন্টাল যে থিওরিগুলো আছে শুধু সেগুলো মুখে মুখে বলে আপনাকে বোঝানো। আজকের ভিডিওতে আমরা কভার করবো যে ডকারটা আসলে কেন প্রয়োজন পড়লো, পার্থক্য কী ভার্চুয়াল মেশিনের সাথে, আর্কিটেকচারটা কেমন। এই আর্কিটেকচার হচ্ছে এক্সটার্নাল আর্কিটেকচার অ্যাকচুয়ালি, নট ইন্টারনাল। তারপর হচ্ছে ডকার ফাইল কি, ইমেজ কি, কন্টেনার কি, এগুলো সবগুলোর পার্থক্যগুলো বোঝা, ইমেজের লেয়ারগুলো কীভাবে কাজ করে, কেশিং কীভাবে কাজ করে, কন্টেনার পুরো লাইফ সাইকেলটা কীভাবে কাজ করে, স্টোরেজ ভলিউম আর বাইন্ড মাউন্ট কি, ডকার নেটওয়ার্ক কি, এগুলো। এর বাইরেও গিয়ে আমরা কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলো সামনে আমরা দেখবই। ভিডিওর সেকেন্ড পার্টে আমরা অ্যাকচুয়ালি ডকারের প্রজেক্ট হ্যান্ডস অন স্টার্ট করে একদম এন্ড টু এন্ড একটা প্রজেক্ট করার চেষ্টা করব। সো এই প্রজেক্টটা শুধুমাত্র একটা ডকার বানিয়ে দেওয়া তা না, আমরা একদম 3 টায়ার একটা অ্যাপ্লিকেশন বানাবো, যেটাতে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেস, রেডিস এরকম অনেকগুলো থাকবে, এবং সবগুলোকে আমরা ডকারাইজ করব, নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড করব, এবং এগুলো একদম চালিয়ে দেখব। সো এই প্রথম পার্টে আমরা যে থিওরিগুলো শিখবো, যত ইমেজ ডকার আমরা যা থিওরি শিখবো সবগুলোর ইমপ্লিমেন্ট আমরা গিয়ে দেখবো হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার পর হতে পারে যে আপনি কিছু জিনিস ভালোভাবে ক্লিয়ার হয়ে বুঝেন নাই। সেক্ষেত্রে এই সবচেয়ে ভালো হয় যখন আপনি হ্যান্ডস অন প্রজেক্ট করবেন, তখন এই জিনিসগুলো অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় আপনি যদি আজকের ভিডিওটা পুরোটা দেখেন, নোটস নেন, অন্তত আপনার এতটুকু ধারণা আসবে যে ডকারের ভিতরে কী কী কিওয়ার্ড আছে বা কী কী বিষয় নিয়ে আলোচনা হয়। সেকেন্ড ভিডিওতে আমরা যখন এই টপিকগুলোকেই একদম প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে একটা প্রজেক্ট বানিয়ে দেখবো, তখন আসলে সব কিছু আপনার কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো থার্ড পার্টে আমরা হচ্ছে ডকার অপটিমাইজেশন নিয়ে ভিডিও বানাবো। আরেকটা হচ্ছে যে ডকারের যে ইন্টারনাল আর্কিটেকচার, যেমন নেম স্পেস, তারপর হচ্ছে সি গ্রুপ, এটা কীভাবে কাজ করে, এটা নিয়েও হচ্ছে আমরা থার্ড পার্টে গিয়ে আলোচনা করব। থার্ড পার্ট যেটা হবে সেটা অ্যাকচুয়ালি একজন অ্যাডভান্স লেভেলের ডকার যারা কাজ করে তাদের জন্য, যারা অলরেডি শিখে গেছে তাদের অবশ্যই লিনাক্সের নলেজ লাগবে। ভিডিওর শুরুতেই বলে নিই, আমি অন্যান্য ভিডিওগুলোতে বারবার বলেছি, আমি এই স্লাইডের যা আপনারা দেখবেন সামনে কোনো কিছুই আসলে আমার একদম হাতে লেখা না বা আমার বানানো না, বিভিন্ন জায়গা থেকে স্ক্রিনশট তুলে আনা। এটা হতে পারে ব্লগ, অন্য কারোর ভিডিও, যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা ইম্পর্টেন্ট এবং খুবই ভালোভাবে এক্সপ্লেন করছে, সেখান থেকে তুলে আনা। জাস্ট আমি বাংলায় সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি আপনাদের কাছে। এরপরে গিয়েও দেখা যায় কিছু না কিছু তারা কোনো একটা টিউটোরিয়ালে বা কোনো একটা ব্লগে মিসিং থাকেই, যেটা ক্লিয়ার থাকে না, ক্লিয়ারিফাই থাকে না। সেক্ষেত্রে আমি এর সাহায্য নিই। এটার একদম এক্সপ্লেনেশনটা কী, ওই জিনিসগুলোরও স্ক্রিনশট আপনারা এই ভিডিওতেই আমার স্লাইডগুলোতেই আসলে দেখতে পাবেন। সো অ্যাকচুয়ালি এই স্লাইডগুলো আসলে তৈরি করা আরও কয়েক মাস বা 1 বছর আগে। আমি নিজে এইভাবেই পড়াশোনা করি। তো আমার এখন পর্যন্ত ডেভেলপমেন্টের আমার যা কিছু শেখা, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড থেকে সার্ভার ডেভঅপসের যা এবং চাকরি পাওয়া সব কিছু অ্যাকচুয়ালি আমার কোনো কোর্স করে শেখা না, সম্পূর্ণই আমার ব্যক্তিগতভাবে চ্যাটজিপিটি, অনলাইন রিসোর্সেস ব্যবহার করেই শেখা। সো আমি আসলে এইভাবেই শিখি, এবং এইভাবে দেখানোর কারণ হচ্ছে যেন আপনাদেরকে বোঝানো যায় যে এআইয়ের যুগে এসে কোনো কিছু শেখাটা আসলে কতটা সহজ হয়ে গেছে, এবং আমি যদি পারি তাহলে আপনিও পারবেন। আমার এতটুকু কনফিডেন্স আছে যে স্লাইডগুলো আমি যেভাবে গুছিয়েছি, কন্টেন্ট খুবই ভালো, এবং বাংলায় তো এরকম রিসোর্স একসাথে নাই 100% শিওর। ইংলিশ বা আরও ইন্টারন্যাশনাল যে হিন্দি চ্যানেল, এগুলো খুঁজলেও আপনি এত ভালোভাবে পাবেন না। আপনি কম্পেয়ার করতে পারবেন অবশ্যই, আর যদি এর চাইতে ভালো রিসোর্স পান অবশ্যই আপনি শিখে। তো শেখাটাই হচ্ছে আসল কথা, সবাই মিলে শিখবো। এই তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সো যে কোনো ডকার টিউটোরিয়ালের প্রথমেই যে টপিকটা নিয়ে আর কি ডিসকাস করা হয়, সেটা হচ্ছে যে ডকার এক্সিস্ট কেন করলো, যে প্রয়োজনটা কেন পড়লো। যে সমস্যাটা আসলে দেখা যাচ্ছিল, এটা আসলে ডকার সমাধান করে না, এর জন্য আলাদা সমাধান ছিল। সো আমরা বলি যে আসলে সিনারিওটা কী হয়।
তুমি আমার একটা পার্সোনাল রিয়েল লাইফ স্টোরি শেয়ার করি। আমার লাস্ট যে কোম্পানি, সেখানে আমরা একটা প্রজেক্টে কাজ করছিলাম। সো আমি ঢোকার পরে আমি হচ্ছে জেঙ্গোতে তখন ব্যাকএন্ডে কাজ করতাম। সো ব্যাকএন্ডে কাজ করার পরে নর্মালি আমাদের কোম্পানিতে তখন কী করতো, সবাই হচ্ছে কাজ শেষ করে ব্যাকএন্ডে কাজ শেষ হওয়ার পরে AWS যদি আসতে একটু দেরি হতো, এটা তো ক্লায়েন্ট, AWS তো ক্লায়েন্ট থেকে আসতো, একটু যদি দেরি হতো সেই ক্ষেত্রে কি আমরা লোকালি আমাদের যে মেশিন, আমাদের কম্পিউটার সেখানে হচ্ছে রান করে দিতাম। যেহেতু সবাই এখানে কানেক্টেড নেটওয়ার্কের ভিতরে আছে, লোকাল হোস্ট থেকেই সবাই যারা ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড তারা হচ্ছে এপিআই ইন্টিগ্রেশনের কাজ শুরু করে দিত। আচ্ছা, সো আমি আমার কাজটা শেষ করার পর, ব্যাকএন্ডের কাজটা শেষ করার পর ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা আছে, একজন হচ্ছে মোবাইল ডেভেলপার আর একজন হচ্ছে অ্যাডমিন প্যানেল আর হচ্ছে ওয়েবসাইট ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট ডেভেলপার। সো তারা আমাকে বললো যে ভাই, আমি আসলে জেঙ্গোটা শিখতেছি, তাছাড়া আমি হচ্ছে বাসায় গিয়ে কাজ করব। বা শুক্রবারে ফ্রি টাইম থাকে। আমার ভার্সিটির একজন হচ্ছে যে মোবাইল ডেভেলপার, তিনি হচ্ছে ভার্সিটির স্টুডেন্ট, প্রাইভেট ভার্সিটিতে একটা স্টুডেন্ট। সো শুক্রবারে গিয়ে আমি কাজটা করবো, পরের দিন ছুটি নিব, তা আমার পিসিতে যাতে আমি চালাতে পারি আমার ইনস্টল করে দেন। আমি বলছি তো সে ভালোই, এটা তো সমস্যা নাই, আমি ইনস্টল করে দিই। যেমন এই প্রজেক্টটাতে আমরা কাজ করছিলাম ব্যাকএন্ডে। আমি যখন কাজ করি, তো আমি হচ্ছে পাইথনে যখন কাজ করি, আমরা হচ্ছে প্যাকেজ ম্যানেজার হিসেবে আমি ইউভি ব্যবহার করি। সো ইউভিতে আপনি যদি যান, তো ইউভিতে অটোমেটিকলি এরকম একটা টিওএমএল ফাইল তৈরি হয়ে যায় ইউভিতে প্রজেক্ট তৈরি করলে পাইথনের। সো সেখানে হচ্ছে যত ডিপেন্ডেন্সি, আমাদের যত প্যাকেজগুলো আছে, যে আমি হোল প্রজেক্টের ভিতরে পাইথনের যতগুলো প্যাকেজ ব্যবহার করছি সবগুলো এখানে লেখা অটোমেটিক চলে আসে। আর জাভাস্ক্রিপ্টে যারা কাজ করছেন তারা তো অলরেডি জানেন, কেস.json ফাইলের ভিতরে সবগুলো লেখা থাকে। সো পাইথনে আমরা আগে নর্মালি যেটা পিপ ব্যবহার করতাম, সেটাতে এইভাবে সবগুলো ডিপেন্ডেন্সি লেখা থাকতো না। সো ইউভিতে এটা করা যায়। সো আমি যখন নাকি এভাবে লিখে দিয়েই দিছি, তো আমি যখন ওনাকে প্রজেক্টটা আমার গিটহাব থেকে ডাউনলোড করে সব কিছু ইনস্টল করতে বললাম, উনি প্রথম একটা ইরর খাইলেন। সো আমি তখন বাড়িতে, উনি আমাকে মেসেজ দিলাম, ভাই আমার তো ইনস্টল হচ্ছে না এটা। সো আমি বললাম যে ভাই, আমি তো সব কিছু গিটা রিডমি ফাইলে লেখা আছে, কীভাবে ইনস্টল করতে হবে ওইভাবে দেখেন। তো ভাই বলে যে না ভাই, পারতেছি না ভাই, ChatGPT করেছে, হ্যাঁ চেষ্টা করছি, হয় নাই। সো উনি একটু নিউবি, ওই মুহূর্তে রিয়েক্টে হচ্ছে নতুন নতুন কাজ শিখছেন। সো নিউবি, আর জেঙ্গোতে উনি পাইথনে উনি কাজই করেন, ওই জাভাস্ক্রিপ্টের লোক। সো আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি আইসা দেখবো। সো আমি যখন অফিসে গেলাম, অফিসে যাওয়ার পরে আমি গিয়ে দেখি যে সমস্যাটা কী হচ্ছে। সমস্যাটা হচ্ছে সম্ভবত পিলো কিংবা পাইসা কিংবা সাইকো PG2 বাইনারি, যে সাইকো PG2 যে বাইনারি ফাইলটা আছে, যে কোনো একটা প্যাকেজ সেটা হচ্ছে উইন্ডোজে সাপোর্ট করে না। আচ্ছা, ঘটনা হচ্ছে আমি যে কম্পিউটারে কাজ করি, আমি হচ্ছে ওএস ব্যবহার করি উবুন্টু লিনাক্স, আর ভাই যে ওএস ব্যবহার করে সেটা হচ্ছে উইন্ডোজ। সো আমি বুঝলাম যে এটা তো একটা সমস্যা, এটা তো কোনো সমস্যা নেই, কী করবো, উনি তো লোকালি চালাবে। তারপরে আমরা কী করলাম যে আচ্ছা ঠিক আছে, তা পিলোর আলটারনেটিভ কী আছে, বা সম্ভবত অন্য কোনো একটা প্যাকেজের সমস্যা ছিল, আমার ঠিক মনে নাই। সো ওই প্যাকেজটার আলটারনেটিভ কী আছে সেভাবে করে সমাধানটা করার চেষ্টা করলাম, সমাধান হইলো। আচ্ছা, কিন্তু আমাদের প্যাকেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং পরবর্তীতে আমার ওই প্যাকেজ দিতে হয়েছে বা এরকম কিছু একটা করতে হয়েছে। সম্ভবত আমি আর পরে ওইখান থেকে নিই না, উনি জাস্ট চালিয়ে উনি নিজে শিখবে এভাবে করছে। আমি পরবর্তী ডিপ্লয়মেন্টের সময় তো আমারটাই আমি ডিপ্লয় করছি, এবং সেটা তো লিনাক্সে ডিপ্লয় হয়েছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম ঘটনা। তো প্রথম সিনারিওতে কী হলো, আমাদের যে প্যাকেজ সেটা মিললো না ওএসের কারণে। তো ওএস ডিফারেন্স। সো আমার ছিল হচ্ছে উবুন্টু, আর ভাইয়ের ছিল হচ্ছে উইন্ডোজ। এই একটা সমস্যা দেখা দিল। সেকেন্ড যে ঘটনা আমার হচ্ছে, আমি তখন রিয়েক্টের ফ্রন্ট এন্ডের একটা কাজ করছিলাম। সো রিয়েক্টের সম্ভবত টাইপস্ক্রিপ্ট বা এরকম কোনো একটা প্যাকেজ বা কিছু একটা, সেটা আমি যাকে দেই, আমাদের ফ্রন্টটা আরেকজন ডেভেলপার, তাকে দেওয়ার পরে উনি একটা সমস্যা পড়ে। সেটা হচ্ছে উনি কোনো একটা প্যাকেজ বা কিছু একটা, সেটা হচ্ছে গ্লোবালি ইনস্টল করে রাখছিলেন ওনার পিসিতে, আর আমার যেটা ছিল সেটা তো লোকালি ছিল। এটা দুটো ভার্সন মিলা নাই। সো ভার্সন না মেলাতে যখন নাকি উনি প্রজেক্টটা রান দিয়েছেন, উনি হচ্ছে তো ওনার যে গ্লোবালি যে প্যাকেজটা ইনস্টল করা, যে ভার্সন ইনস্টল করা, ওইটা বারবার নিচ্ছিল, যার কারণে ইরর খাচ্ছিল বা ক্র্যাশ করছিল সফটওয়্যারটা। আমি বললাম যে এটা প্যাকেজ তো এই ভার্সনে আছে, এটা ইনস্টল করেন। উনি চেষ্টা করলেন, তারপরে হচ্ছে না। তারপর যখন লগ দেখে করে বুঝলাম যে তার হচ্ছে গ্লোবালি যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে এই ভার্সনের। তো তখন ওইটা আনইনস্টল করে তারপরে আমরা রান করি, তারপরে যেটা চলে। সো সেকেন্ড প্রবলেমটা হয় যেটা হচ্ছে প্যাকেজ ভার্সন। এই যে এই দুইটা প্রবলেম আজকে নতুন কিছু না। এই দুইটা প্রবলেম অনেক দিন আগে থেকে আমাদের ইন্ডাস্ট্রিতে চলে আসছে। সমস্যা হয় যখন কোনো ডেভেলপার তার লোকালি তার পিসিতে কোনো কিছু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করার পরে সেই
সেই অ্যাপ্লিকেশনটা যায় হচ্ছে টেস্টিং টিমের কাছে। সমস্যা হয় তা দেখা যায় কোনো না কোনো একটা সমস্যা হয়, প্যাকেজে হয়তো প্যাকেজের ভার্সন মিলে না, হয়তো অপারেটিং সিস্টেম মিলে না, না করার কারণে অন্য যে ডেভেলপার তারা বলে যে ভাই আমার পিসিতে তো সফটওয়্যার চলছে না। অন্যদিকে আমার ডেভেলপার বলে ভাই কী বলুন বা আমার পিসিতে তো সফটওয়্যার ঠিকভাবেই চলছে, সো ইট ওয়ার্কস অন মাই মেশিন, যে টার্মটা ওইখান থেকেই আসে। সো বা আরও একটা প্রবলেম শুরু হয় যে ঠিক আছে সব কিছু মিলিয়ে আমরা দেখলাম যে তারপর আমরা চেক করলাম, সময় নষ্ট করলাম, তার পিসির সাথে আমার পিসির প্রতিটা প্যাকেজের ভার্সন মিলালাম, অপারেটিং সিস্টেম মিলালাম, দেওয়ার পরে অনেক কষ্ট করার পরে যদি তার পিসিতে চলে সব ঠিক আছে, এরপরে যখন সেটা প্রোডাকশনে যায় তখন হয় আরেক সমস্যা। সো প্রোডাকশনে আমরা যে সার্ভার ব্যবহার করি সেখানেও একটা অপারেটিং সিস্টেম থাকে, সেখানেও প্যাকেজ ইনস্টল করতে হয়। একটা সার্ভারে তো অনেক সময় একটা অ্যাপ থাকে না, এক্সট্রা অ্যাপও থাকে, সেই ক্ষেত্রেও ভার্সনের সমস্যা হতে পারে, সেম প্রবলেমগুলো ওইখানে হতে পারে। এই যে সমস্যা, কারণ কি, কারণ এই যে ভার্সনের সমস্যা, কারণ আমার পিসিতে হয় উইন্ডোজ আমার পিসিতে যে ওএস সেটা হয়তো উইন্ডোজ, আমি হয়তো নোট জিএসের কোনো এই ভার্সনটা ব্যবহার করছি, এক্সপ্রেস জিএসের 4.18 এই ভার্সনটা ব্যবহার করছি, আমি তো পোর্ট ব্যবহার করছি 300, আমি হয়তো ডাটাবেজে ইউআরএল লোকাল হোস্ট ব্যবহার করছি। অন্যদিকে আমি আরেকজনের পিসিতে দিলাম, সে হয়তো ব্যবহার করছে উইন্ডোজ, সে হয়তো ব্যবহার করছে উবুন্টু, তার হচ্ছে নোট জিএসের ভার্সন হচ্ছে 18.20 আপডেটেড ভার্সন, আমার ছিল 18.17, মানে সেম সিনারিও। এখানে স্ক্রিনশটটা যেখানে সেম সিনারিও যেটা আমি প্রথমটা বললাম যে আমার সাথে আমার আরেকজন যে ফ্রন্ট এন্ড ডেভেলপার তার সাথে ঘটেছিল। এক্সপ্রেসের ভার্সন আবার আলাদা, এখানে পোর্ট আমি হয়তো ব্যবহার করছি 300, উনি হয়তো ব্যবহার করছেন 80, তারপরে হচ্ছে ডিবি ইউআরএল হয়তো আরেকটা ব্যবহার করছে, এরকম আমার যে সার্ভারে গিয়ে আবার উবুন্টুর ভার্সন আবার চেঞ্জ হয়ে গেছে, নোট জেএসের ভার্সন আলাদা, এক্সপ্রেস জেএসের ভার্সন আলাদা, পোর্ট আলাদা, ডিবি ইউআরএল আলাদা। এই হচ্ছে মূল সমস্যা। এই যে দেখুন আমি যে প্রজেক্টটা করছিলাম সেখানে কত প্যাকেজ, সবগুলোরই ভার্সন আছে, শুধুমাত্র যে কোনো একটা ভার্সন যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু পুরো সফটওয়্যারটা ক্র্যাশ করবে, ব্যাকএন্ড আর চলবে না। এটা কিন্তু একটা বড় সমস্যা। এই সমস্যার সমাধান কিন্তু ডকার প্রথমে করে নাই, মানুষ সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এর সমাধান অনেক আগেই বের করে ফেলছে, কিন্তু সেটা ডকার না, এটা অন্যভাবে। কি সেটা হচ্ছে ভার্চুয়াল মেশিন। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ডকার আসার আগে কী করতো, তারা একটা ভার্চুয়াল মেশিন তৈরি করতো তো, এবং হাইপারভাইজার ব্যবহার করে সেখানে হচ্ছে ভার্চুয়াল মেশিন তৈরি করা হতো, এবং এই প্রতিটা ভার্চুয়াল মেশিন প্রতিটা সফটওয়্যারের জন্য আলাদা আলাদা ভার্চুয়াল মেশিন থাকতো সেখানে আলাদা করে, এবং প্রতিটা ভার্চুয়াল মেশিনের আলাদা করে অপারেটিং সিস্টেম থাকতো, লাইব্রেরিগুলো থাকতো, এবং সফটওয়্যারগুলো চলতো। সো যারাই সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যদি আরেকজনকে এটা দিত, তাকে হচ্ছে পুরো ভার্চুয়াল যে মেশিনটা সেটাই ডেলিভার করতো, বা সেই এসে ওই ভার্চুয়াল মেশিনের মধ্যে কাজ করতো। এতে করে কারোর সাথে কারোর এনভায়রনমেন্ট মিসম্যাচ হতো না। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে তো ভালোই ভাবে, এটা তো সমাধান হয়েই গেল, তাহলে সমস্যা কী? এটা এইভাবে চললেই তো হতো। সমস্যা হচ্ছে যে কস্টে কীভাবে, আমরা যখন কোনো ভার্চুয়াল মেশিন তৈরি করি, আমাদের অ্যাকচুয়ালি একটা কম্পিউটারের ভিতরে আমি আলাদা আলাদা অনেকগুলো ভার্চুয়াল মেশিন তৈরি করব। ভার্চুয়াল মেশিন যদি তৈরি করতে যাই, প্রথমত একটা ভার্চুয়াল মেশিনে অনেক গিগাবাইট জায়গা লাগে। সো এই গিগাবাইট, এই মেমোরি, পুরো একটা ভার্চুয়াল মেশিনের জন্য অপারেটিং সিস্টেম দিতে হয়, অপারেটিং সিস্টেমের জন্য ডেডিকেটেড মেমোরি, র্যাম, রোম সব তো ডেডিকেটেড দিতেই হয়। তারপর লাইব্রেরি, এটার জন্য তো জায়গা তো লাগবেই। তারপরে এই পুরো জায়গা আমি যতটুকু মেমোরি এলোকেট করলাম একটা ভার্চুয়াল মেশিন, এটা কিন্তু পুরোটাই আমার মেশিন থেকে চলে গেল। আমি চাইলেও এই যে জায়গাটুকু আর কিন্তু ফর্মটা ব্যবহার করতে পারছি না, ফলে আমার যে মেশিন এটা কিন্তু স্লো হয়ে গেল। এবং হয়তো 2টা 3টা 4টা ভার্চুয়াল মেশিন তৈরি করার পর আমার পিসি যদি অত কনফিগারেশন এত যদি ভালো না হয়, আমার পিসি কিন্তু স্লো হয়ে আসবে, আর ডেভেলপমেন্ট টাইম অনেক বেড়ে যাবে, কাজ করাও খুবই পেইনফুল হয়ে যাবে। আবার একটা ভার্চুয়াল মেশিন তৈরি করা, সেটাকে কনফিগার করা, সেটাও অনেক টাইম কনজিউমিং এবং কমপ্লেক্স ওয়ার্ক। তো তাই মানে পুরোটা যদি সামারি করি, ভার্চুয়াল মেশিনের সমস্যাটা হচ্ছে এটা প্রবলেমটা সলভ করে, কিন্তু এটা কস্টটা বাড়িয়ে দেয়। আমার মেশিনের হার্ডওয়্যার এলিগেশনে আমার অনেক বেশি টাইম লাগে, অনেক বেশি জিনিসটা কমপ্লেক্স, অনেক বেশি পেইনফুল, ইত্যাদি ইত্যাদি ডেভেলপমেন্টটা। সো ডেভেলপমেন্ট প্রসেসটা আসলে একটু কমপ্লেক্স করে দেয়। সো এই জিনিসটা, তো এই কমপ্লেক্সিটিটা সমাধান করার জন্যই যে নতুন যে সমাধান, সেটা হচ্ছে যে ডকার। ভার্চুয়াল মেশিনের ভিতরে আমরা যেখানে পুরো অপারেটিং সিস্টেম দেই, সেখানে ডকারের ভিতরে আমরা কোনো অপারেটিং সিস্টেমই দেওয়া লাগে না। সেখানে সে কী করে, সে পুরো এনভায়রনমেন্টের একটা স্ন্যাপশট নেয়। স্ন্যাপশট মানে হচ্ছে একটা ছবি, ওকে, বা ইমেজ, ইংলিশের ভাষা বা ডকারের ভাষা যেটাকে বলে ইমেজ। সো ইমেজটা কীভাবে, এটা আসলে কেন কাজে লাগে, ওই সেম জিনিস আমরা যেমন আপনি জানেন নাকি জাভাস্ক্রিপ্টে কাজ করেছেন প্যাকেজ.json, আমাদের পিসিতে কোনো প্রজেক্ট রান করি, সেখানে তো নোট.js-এর মডিউলগুলো থাকে, তো এগুলোকে আমরা গিটহাবে পাঠাই? কোনোদিনও না। কারণ কি, কারণ আমরা জানি যে এগুলো যদি আমি গিটহাবে পাঠাই, প্রজেক্ট অনেক ভারী হয়ে যাবে, সেটা আপলোড করতে, সেটা হচ্ছে ক্লোন করতে অনেক সময় লাগবে। প্লাস এই জিনিসগুলো যেগুলো আমি ডাউনলোড করতেই পারবো, যেগুলো আমি ইনস্ট্যান্ট করে ফেলতে পারবো আমার পিসিতে, তাহলে আমি এটা কেন গিটহাবে পাঠাবো? তো আমরা কী করি, আমরা প্যাকেজ.json-এর ভিতরে আমরা যতগুলো প্যাকেজ, তার নাম, তার ভার্সন সবগুলো লিখে রাখি,
সো ওই প্যাকেজ ডট জেসন যেটা সেটাকেই আমরা ডাউনলোড করে যদি আমরা জাস্ট খালি ইনস্টল দিই তাহলেই হচ্ছে সব কিছু ইনস্টল হয়ে যায়। সেমভাবে পাইথনের ক্ষেত্রেও আমরা ইউভির ক্ষেত্রে পাই প্রজেক্ট ডট টিওএমএল ফাইলের ভিতরেই সব কিছু থাকে। সো আমি জাস্ট যদি ইউভি সিঙ্ক দিই সো সবগুলো প্যাকেজ কিন্তু ইনস্টল হয়ে যায়। সো আমি কিন্তু গিটহাবে আমি যখন পিসিতে কাজ করছি তখন কিন্তু আমার সবগুলো প্যাকেজ আমার পিসিতে প্রজেক্টের ভিতরেই ইনস্টল করা ছিল, কিন্তু আমি যখন নাকি সেটা গিটহাবে আপলোড করছি আমি কিন্তু কোনো প্যাকেজই কিন্তু গিটহাবে আপলোড করি নাই। আমি জাস্ট কী করছি, আমি সবগুলো নাম লিখে রাখছি, একটা জাস্ট ফাইল, এই ফাইলের ভিতরে আমার কী কী প্যাকেজ লাগবে সেগুলো ভার্সনকে আমরা এগুলো একটা লিখে রাখছি। সো সেম জিনিস আসলে ডকার ইমেজের ভিতরেও হয়। ডকার ইমেজ কী করে, পুরো এনভায়রনমেন্টের একটা স্ন্যাপশট নেয়। স্ন্যাপশট মানে আসলে একটা লিখে রাখা, একটা লিখিত রূপ রাখা। প্যাকেজ ডট জেসন বা হচ্ছে পাই প্রজেক্ট ডট টিওএমএল ফাইলের ভিতরে যেরকম প্যাকেজগুলো সবগুলোর নাম ভার্সন লেখা থাকে, সেমভাবে সেখানেও প্যাকেজগুলোর নাম ভার্সন তো লেখা থাকেই, এর বাইরে গিয়েও আমার যে পুরো সিস্টেমের যে প্রয়োজনীয় যে এনভায়রনমেন্টগুলো আছে সেখানেও একটা স্ন্যাপশট থাকে, একটা লিখিত রূপ, একটা ফাইলের মতো। সো এটা অবশ্যই অনেক হালকা, আমি অপারেটিং সিস্টেম দিচ্ছি না, আমি কোনো প্যাকেজ সরাসরি এটার ভিতরে ইনস্টল করে কাউকে দিচ্ছি না। সো যেহেতু খুবই লাইট ওয়েট, তাই এটা ক্যারি করা বা আরেকজনের কাছে ডেলিভারি করা খুব সহজ হয়ে যায়। সো আমি যদি আরেকজনকে দিয়ে দিই, সো এটা ভার্চুয়াল মেশিনের তুলনায় অনেক বেশি লাইট ওয়েট এবং অবশ্যই পোর্টেবল। এবং আমি যেহেতু পুরো এনভায়রনমেন্ট এবং সবগুলো প্যাকেজের একটা স্ন্যাপশট নিয়েছি, সো সম্পূর্ণ সেম এনভায়রনমেন্ট সব জায়গায় সেম হবে। সো আমার পিসি তো যা, আরেকজনের পিসি তো তা, এবং আমি যদি সার্ভার ডিপ্লয় করি সেখানেও তাই হয়। সহজভাবে যদি আমি বলি কন্টেনার কি, কন্টেনার হচ্ছে আমার যে অ্যাপ্লিকেশনের সাথে আমার যে পুরো এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা একসাথে করে একটা পোর্টেবল ইউনিট তৈরি করা, যাতে আমি সহজেই একজন আরেকজনকে দিতে পারি, সেখানে সহজেই সেটা রান করতে পারে। এখন প্রশ্ন হতে পারে, ভাই এনভায়রনমেন্ট জিনিসটা কি? লিনাক্সের কার্নেল বাদে এর উপরে যা কিছু আছে সবই আসলে এনভায়রনমেন্টের ভিতরে পড়ে। যেমন দ্য এনভায়রনমেন্ট প্যাকেজ ইনসাইড দ্য কন্টেনার ইমেজ ইনক্লুড অ্যাবভ দ্য অপারেটিং সিস্টেম কার্নেল লেয়ার। সো অপারেটিং সিস্টেমের যে কার্নেল থাকে, কার্নেলের উপরে যা কিছু থাকে, যেমন সিস্টেম বাইনারিজ অ্যান্ড ইউটিলিটিস, যেমন আমরা যখন নাকি লিনাক্সে কোনো একটা কমান্ড লিখি, ls লিস্ট, cd, যখন এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে যায়, চেঞ্জ ডাইরেক্টরি, sh, apt, এগুলো সব কিন্তু কমান্ড, এগুলো কিন্তু কমান্ড লাইন টুল। সো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাইনারি বা একটা ছোটো ছোটো সফটওয়্যার। কারণ ls মানে হচ্ছে সবগুলো আমার ফোল্ডারের ভিতরে কী কী আছে সবগুলো লিস্ট আকারে দেখাও। সো এটা তো কোনো কোথাও না কোথাও তো এই বিষয়ে সফটওয়্যারের কোড লেখা আছে যে ls বললে এগুলো দেখানো হবে। সো এগুলো হচ্ছে বাইনারি আকারে থাকে। সো এই সবগুলো বাইনারি সিস্টেমের যে বাইনারিগুলো থাকে, কার্নেলের সিস্টেমের যে বাইনারিগুলো থাকে সেগুলো। এরপরে কি সিস্টেম লাইব্রেরি কোনগুলো? compile code packaged and that software relies on the interactive basis of OS operation. ওকে, সিস্টেম লাইব্রেরিজ। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ রান টাইম। আমার যে অ্যাপ্লিকেশনটা সেটা যদি পাইথনের হয় তাহলে সেটা রান করার জন্য পাইথনের রান টাইম লাগবে, যদি জাভাস্ক্রিপ্টের হয় তাহলে নোড.js লাগবে, সেই রান টাইমগুলো। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্সি, অবশ্যই আমার যে অ্যাপ্লিকেশনটা যদি আমি স্টার্ট করতে চাই তাহলে আমার কি লাগবে? আমাকে প্রথমে তো প্যাকেজগুলো ইনস্টল করতে হবে, প্যাকেজ ইনস্টল করার জন্য প্যাকেজ ম্যানেজার লাগবে, পিপ, ইউভি, তারপর নোড.js দিয়ে সব কিছু হয়ে যায়, ইনস্টল করা যায় ওইগুলো। তারপর হচ্ছে কনফিগারেশন ডিফল্টস, তো এনভায়রনমেন্ট ভেরিয়েবল, নেটওয়ার্কিং পোর্ট ডেফিনেশন, ফুল স্ট্রাকচার। সো এখানে আমার অ্যাপ্লিকেশন মানে আমার কোড, এই কোডের বাইরে আর কি এনভায়রনমেন্ট, আমার কার্নেলের উপরে যা কিছু আছে, সিস্টেম বাইনারিজ, সিস্টেম লাইব্রেরিজ, ল্যাঙ্গুয়েজ রান টাইম, অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্সিস, কনফিগারেশন ডিফল্টস, এই সবগুলো একসাথে প্যাকেজ করে ওয়ান পোর্টেবল ইউনিট আকারে দেওয়া হয়। এটাই হচ্ছে কন্টেইনার। এখন তাহলে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি বুঝলাম সব কিছু দেওয়া হয়, তাহলে কার্নেল দেওয়া হচ্ছে না কেন? তো যদি আমরা যারা একটু লিনাক্স নিয়ে পড়াশোনা করছেন তারা অলরেডি জানেন যে আসলে কার্নেলই হচ্ছে মেন ইঞ্জিন, যেটা সরাসরি আমাদের যে কম্পিউটারের হার্ডওয়্যার তার সাথে কথা বলে। আমরা হচ্ছে সরাসরি হার্ডওয়্যারকে কন্ট্রোল করতে পারি না, শুধুমাত্র কার্নেলই হার্ডওয়্যারগুলো ম্যানেজ করতে পারে। সো যদি কার্নেল না থাকে তাহলে কীভাবে জিনিস, সো কার্নেল তো ভিন্ন অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, যেমন উইন্ডোজের কার্নেল আলাদা, লিনাক্সের কার্নেল আলাদা, লিনাক্স নিজে একটা কার্নেল। সো উবুন্টু রেড হ্যাট, এদের কার্নেল হচ্ছে লিনাক্স। সো এই কার্নেল যদি আমরা না দিই তাহলে কীভাবে জিনিসগুলো হয়? সো এটা করার জন্য আমরা এখন বুঝবো যে কন্টেইনার আর ভার্চুয়াল মেশিনের ইন্টারনাল পার্থক্যটা কী। সো ভার্চুয়াল মেশিনের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে মাঝখানে থাকে একটা হাইপারভাইজর। এই হাইপারভাইজরই সবগুলো ভিতরে অপারেটিং সিস্টেম লাইব্রেরিজ, হাইপারভাইজরের ভিতরে সবগুলো হাইপারভাইজরের ভিতরে লাইব্রেরি, অপারেটিং সিস্টেম সবগুলো আলাদা থাকে। কিন্তু কন্টেইনারের ভিতরে আমরা এই যে হাইপারভাইজর, কিন্তু কন্টেইনারের ভিতরে আমরা এই যে হাইপারভাইজরটাকে আমরা এলিমিনেট করে দিই, এখানে কোনো হাইপারভাইজর থাকে না। এর কী থাকে? ডকার ইঞ্জিন কাজ কি? ডকার ইঞ্জিনের কাজ হচ্ছে ডকারের ইমেজগুলোকে তৈরি করা, এগুলোকে রান করা। সো মেইন যে ডকার ইঞ্জিন সেটার কাজ হচ্ছে ডকার ইঞ্জিনের কাজ বা ডেমন।
এর উপরে থাকে আমাদের অ্যাপ লাইব্রেরিজ এবং কোনো অপারেটিং সিস্টেমও থাকে না। যেহেতু অপারেটিং সিস্টেম থাকে না, এটা অলরেডি অনেক লাইট ওয়েট হয়ে যায়। আর তারপরে নিচে থাকে ইনফ্রাস্ট্রাকচার এবং হোস্ট ওএস, এবং এই হোস্ট ওএস হতে পারে লিনাক্স, হতে পারে উইন্ডোজ। কিন্তু কন্টেইনার টেকনোলজি যখন তৈরি করা হয়েছে, সেটা তৈরি করা হয়েছে হচ্ছে সম্পূর্ণটাই লিনাক্স কার্নেলের জন্য। একটা অ্যাপ্লিকেশন চলার জন্য অবশ্যই কার্নেল লাগবে। কার্নেল ছাড়া সে কিন্তু আমার যে কম্পিউটারের যে ফিজিক্যাল মেশিন, আমার কম্পিউটারের যে ফিজিক্যাল যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোর সাথে সরাসরি কমিউনিকেট করতে পারবে না। তো কার্নেল যদি লাগে, তার মানে লাগবে হচ্ছে অপারেটিং সিস্টেম। ভার্চুয়াল মেশিনের ক্ষেত্রে তো নিজেরই একটা অপারেটিং সিস্টেম ছিল, সো এই অ্যাপ্লিকেশন চলার জন্য সরাসরি সে অপারেটিং সিস্টেমের সাথে কথা বলতে পারতো। কিন্তু কন্টেইনারের ভিতরে তো কোনো অপারেটিং সিস্টেমই নাই, তাহলে কিভাবে সে কার্নেলের সাথে কথা বলবে বা কীভাবে কাজ করবে? কন্টেইনার তৈরি করা হয়েছে এরকমভাবে যে তারা সরাসরি হোস্ট, যে আমাদের যে হোস্ট ওএস আছে, হোস্ট অপারেটিং সিস্টেম আছে, সেই হোস্ট অপারেটিং সিস্টেমের যে কার্নেল, সেটাকে তারা সরাসরি ব্যবহার করে। সো আমার যে কন্টেইনারগুলো আছে, সে হচ্ছে আমার হোস্ট অপারেটিং সিস্টেমের সাথে সরাসরি কানেকশন বিল্ড করে সেখানকার যে কার্নেল, সেটাকে ব্যবহার করে এই সফটওয়্যারগুলো চলে। এখন এই যে হোস্ট ওএসের কার্নেল, এখন হোস্ট ওএস তো বিভিন্ন রকম হতে পারে, সেটা উইন্ডোজ হতে পারে, সেটা উবুন্তুর লিনাক্স হতে পারে, রেড হ্যাটের লিনাক্স হতে পারে, অন্য কিছু হতে পারে, বা উইন্ডোজের ডারউইন হতে পারে। তাহলে কোনটা হবে? টেকনোলজিটা যেটা তৈরি করা হয়েছে, সেটা শুধুমাত্র লিনাক্স কার্নেলের জন্য তৈরি করা হয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আবারও বলছি, কন্টেইনার টেকনোলজি যেটা তৈরি করা হয়েছে, সেটা শুধুমাত্র লিনাক্স কার্নেলের জন্য তৈরি করা হয়েছে। দ্য কন্টেইনার টেক্স অনলি দ্য লিনাক্স কার্নেল ফ্রম দ্য হোস্ট ওএস। তার মানে হোস্ট ওএস, এই যে হোস্ট ওএস, সেটা অবশ্যই লিনাক্স হতেই হবে। হোস্ট ওএস থেকে শুধুমাত্র কার্নেলটাকে নেয়। কারণ কি? সে শুধুমাত্র কার্নেল নেবে, অন্য কিছু কেন নেবে না? কারণ বাকি যা এনভায়রনমেন্ট, যা কিছু প্রয়োজন, এই সব কিছু কিন্তু সে অলরেডি এই যে এনভায়রনমেন্টে নিয়ে নিছে, ঠিক আছে? কিন্তু সে ইউআই নিবে না, কারণ ইউআই অবশ্যই এখানে তো ইউআই লাগবে না, তাই না? ইউআই সিস্টেমে যে জিনিসগুলো লাগে, সেগুলো তো আর লাগে না। আমরা তো আর কন্টেইনারের ভিতরে গিয়ে যে কোনো অপারেটিং সিস্টেম চালাই না। ইট ডাজ নট টেক ফাইলস। এটা নিয়ে আপনার অনেকে চিন্তা করতে পারেন যে তাহলে যদি যদি কার্নেলের উপরে বাকি সব কিছু যদি এনভায়রনমেন্টে চলে যায়, তাহলে ধরুন আমার পিসির ভিতরে আমার পার্সোনাল ছবি আছে, মুভি আছে, ভিডিও আছে, ওইগুলোও কি নিবে? না, ওইরকম কোনো ফাইল নিবে না, ফাইল সিস্টেম নেবে। এগুলো আপনার যদি লিনাক্স সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকে, তাহলে এতটুকু বলে আপনি বুঝবেন যে আসলে কোন জিনিসগুলো এনভায়রনমেন্টের ভিতরে কন্টেইনার নিচ্ছে। আর বাকি শুধু কার্নেলটা অপারেটিং সিস্টেম, আমার যে হোস্ট ওএস, আমাদের যে হোস্ট অপারেটিং সিস্টেম, সেখান থেকে শুধুমাত্র লিনাক্স কার্নেলটাই সে নিবে। অপারেটিং সিস্টেমের যে কার্নেল, সে কার্নেল ব্যবহার করে কন্টেইনার 3টা কাজ করে। এক, হার্ডওয়্যার আর প্রসেস এক্সিকিউশন, রিসোর্স কন্ট্রোল। আমার কোনো একটা কন্টেইনার চলার জন্য মিনিমাম এবং ম্যাক্সিমাম কতটুকু মেমোরি অ্যালোকেট করবে, এবং সেটা কন্ট্রোল করে অপারেটিং সিস্টেমের কার্নেল। সিকিউরিটি এবং নেটওয়ার্কিং। তাহলে তো আপনি বলতেই পারেন যে ভাই, তাহলে তো কন্টেইনারই ভালো, তাহলে তো ভার্চুয়াল মেশিন আর কোনো প্রয়োজনই নাই। এটা হয়তো মান্ধাতার আমলের আগের আমাদের অনেক আগে সিনিয়র যারা, তারাই ব্যবহার করতো, এখন আমরা ব্যবহার হয় না। অ্যাকচুয়ালি তা না। অ্যাকচুয়ালি ভার্চুয়াল মেশিন এখনও ব্যবহার হয়। কেন ব্যবহার হয়? কারণ হচ্ছে স্ট্রং আইসোলেশনের জন্য। কারণ আপনি দেখেন, আমরা যখন ভার্চুয়াল মেশিনগুলো তৈরি করি, এগুলো কিন্তু মেন যে অপারেটিং সিস্টেম, আমার যে ফিজিক্যাল মেশিনের যে অপারেটিং সিস্টেম, এটা থেকে সম্পূর্ণ আইসোলেটেড। কারণ এটা এই যে ভার্চুয়াল মেশিনটা তার নিজের অপারেটিং সিস্টেমের ভিতরেই চলছে, লাইব্রেরিগুলোর ভিতরে আছে, সে কোনোভাবেই এই অপারেটিং সিস্টেমের সাথে কানেক্টেড না। অন্যদিকে আমার যে কন্টেইনার, সেই কন্টেইনার সরাসরি আমার হোস্ট ওএস এর কার্নেলের সাথে যুক্ত, এবং সেই হোস্ট ওএস এর মাধ্যমে সরাসরি আমার যে কম্পিউটারের ফিজিক্যাল কম্পোনেন্টগুলো আছে, সেগুলোর সাথে কানেক্ট করতে পারছে। সো এটা কিন্তু আইসোলেশন একটু ভায়োলেন্ট করে। সো এমন যদি কোনো সফটওয়্যার হয় বা এমন কোনো টেস্টিং পারপোজ হয়, যেমন এআই মডেল, আপনারা অনেকেই এখন হয়তো শুনছেন যে বড় এলএলএমগুলো টেস্টিং হয় স্যান্ডবক্সের মাধ্যমে, বা এমন কোনো সফটওয়্যার যেটা খুবই সিকিউর এনভায়রনমেন্টে টেস্টিং করতে হবে, যেন কোনোভাবেই সেটা হোস্ট অপারেটিং সিস্টেমের সাথে কানেকশন বিল্ড আপ না করতে পারে, সেই ক্ষেত্রে এখনও ভার্চুয়াল মেশিন ব্যবহার করতে হয়। সো ভার্চুয়াল মেশিন আর কন্টেইনারের মধ্যে ট্রেড অফগুলো কী? যে যদি আপনি ভার্চুয়াল মেশিন ব্যবহার করেন, তাহলে স্ট্রং আইসোলেশন হবে, কিন্তু এই পুরো ভার্চুয়াল মেশিন যেটা, এটা খুবই হেভি হয়ে যাবে, আপনার মেশিন হয়ে যাবে স্লো। অন্যদিকে আপনি যদি কন্টেইনার ব্যবহার করেন, তাহলে যেহেতু এটা শেয়ার্ড কার্নেল হবে, সো আপনার পুরো আইসোলেশনটা অত বেশি আপনার পুরো সিস্টেমটা অত বেশি আইসোলেটেড হবে না। একটু নেটওয়ার্ক, যদি কোনো সিকিউরিটির, যদি খুবই রিস্কি কোনো সফটওয়্যার হয়, তাহলে সেই ক্ষেত্রে কন্টেইনার ব্যবহার না করাই ভালো, কারণ এখানে সিকিউরিটি ইস্যু থাকে। এরপরে সুবিধা হচ্ছে এটা খুবইভাবে লাইট ওয়েট এবং ফাস্ট। আপনার সফটওয়্যারটা খুব ফাস্ট চালানো যাবে, প্লাস হচ্ছে আপনার কম্পিউটারও ফাস্ট চলবে।
এবং আমি যদি একদম শেষে আবার একটু সামারাইজ করি, পার্থক্যগুলো বলি, যে এনভায়রনমেন্ট যেটা প্যাকেজের, আমরা বলছি যে কন্টেনারের ভিতরে আমরা প্যাকেজ এবং সফটওয়্যার দুটা একসাথে প্যাকেজ করে, আবারও বলি কন্টেনারের ভিতরে আমরা দুটা জিনিস প্যাকেজ করি, এক হচ্ছে আমাদের কোড বা অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে এনভায়রনমেন্টের ভিতরে কী কী থাকে, আমার লিনাক্সের কোড কমান্ডগুলো, শেয়ার কোড লাইব্রেরিগুলো, কোড রান টাইম, অ্যাপ্লিকেশন কোড অ্যান্ড কনফিগারেশন ফাইল। ওকে, আর আমরা যেগুলো বড় করি, যেগুলো আমরা কন্টেনারের ভিতরে থাকে না, কার্নেল থেকে নিতে হয়, সেগুলো নিতে হয় কি, সেগুলোর জন্য নিতে হয় সিপিইউ, থ্রেড শিডিউলিং, ফিজিক্যাল মেমোরি, নেটওয়ার্ক প্যাকেজিং, প্যাকেট রাউটিং অ্যান্ড হার্ডওয়্যার অ্যাক্সেস বা ডিস্ক আইও। সো এই হচ্ছে পুরো একটা সামারি যে একটা কন্টেনারের ভিতরে কি থাকে এবং কি থাকে না, কি সে হোস্ট অপারেটিং সিস্টেমে কার্নেল থেকে নেয়। এখন অনেকেই মাঝখানে একটা কনফিউশন হয়, অনেকেই মনে করে যে আসলে ডকার আর কন্টেইনার আসলে একই জিনিস, আসলে না। কন্টেইনার এতক্ষণ আমরা যা বললাম এটা আসলে একটা কন্টেইনার টেকনোলজি, সো সলিউশনটা হচ্ছে কন্টেইনার। ডকার হচ্ছে একটা আসলে কন্টেনারাইজেশন টুল বা একটা প্রোডাক্ট। সো ডকারের মতো আরও অনেক কন্টেনারাইজেশন টুল আছে, যেমন পোর্টম্যান, কন্টেইনার ডি, এলএক্সি, সিআরআইও, এরকম আরও সার্চ দিলে আরও আপনি পেয়ে যাবেন। সো ডকারই একমাত্র না, ডকার হচ্ছে ওয়ান অফ মেনি, কিন্তু ডকার হচ্ছে এই মুহূর্তে আর কি সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে বেশি ইউজ করা টুল, এবং এমন না যে অন্যগুলা ব্যবহার হয় না, ওইগুলোর স্পেসিফিক কিছু ব্যবহার আছে। আজকের এই টিউটোরিয়ালের কিন্তু মূল লক্ষ্য হচ্ছে ডকারটা শেখা হচ্ছে ডেভঅপসের জন্য। সো ডকারটা শেখার পরেই যেটা ডেভঅপসের ক্ষেত্রে যেটা চলে আসে সেটা হচ্ছে কিউবারনেটিস। এখন আমরা বলে রাখি, এখানে আমি রেড মার্ক করে দিছি, কিউবারনেটিস স্টপড ইউজিং ডকার বিকজ ডকার ইজ হেভি। কিউবারনেটিসের ভিতরে কিন্তু আর ডকার ব্যবহার করা হয় না, কারণ কি, কারণ ডকার অনেক হেভি। অল ইন ওয়ান ডেস্কটপ টুল দ্যাট ইনক্লুড ফিচার্স কিউবারনেটিস ডাজ নট নিড। সো কারণ কি, কারণ এটার ভিতরে কিছু ডেস্কটপ টুল আছে আর অনেক কিছু থাকে যেটা আসলে কিউবারনেটিসের দরকার নাই। কিন্তু তার মানে কি, আপনি কি ডকার শিখবেন না? তাহলে অবশ্যই শিখবেন, কারণ যে বেসিক যে কমান্ডগুলো বেসিক যেভাবে কাজ করে তা হচ্ছে অ্যাকচুয়ালি সব সেম। আপনাকে অবশ্যই ডকারই শিখতে হবে, এটার অল্টারনেটিভ কিছু নাই, কিন্তু সেম মানে কন্টেনার। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কিউবারনেটিসের ভিতরে তো ডকারের মতো আমি দেখছি যে কন্টেনার চলে, সেখানে তো কন্টেনার চলে, পড আছে, পডের ভিতরে আসলে কন্টেনারই থাকে, তাহলে সেখানে কি ব্যবহার করা হয়? সেখানে কোনটা ব্যবহার করা হয়? ইনস্টেড কিউবারনেটিস নাও টক্স ডাইরেক্টলি টু স্ট্রিপ ডাউন লাইটওয়েট ইঞ্জিন লাইক কন্টেনার ডি অর সিআরআইও। অর্থাৎ কিউবারনেটিসের ভিতরে আজকাল যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কন্টেইনার ডি। এই জিনিসটা আপনি অনেক শুনবেন, আমরা যখন নাকি কিউবারনেটিসের টিউটোরিয়াল শিখব তখনই হচ্ছে কন্টেইনার ডি চলে আসবে, আরেকটা হচ্ছে সিআরআইও। আচ্ছা, কন্টেইনার ডিটা কি তাহলে কি? কন্টেইনার ডি হচ্ছে ইট ওয়াজ অরিজিনালি ইনার কোর ইঞ্জিন ইনসাইড ডকার ইটসেলফ। অর্থাৎ কন্টেইনার ডিটা ছিল অ্যাকচুয়ালি ডকারের কোর একটা ইঞ্জিন। ওকে, ডকার ডোনেটেড ইট টু দ্য ওপেন সোর্স কমিউনিটিস। ডকার তারপরে এটা ওপেন সোর্স করে দিয়ে ডোনেট করে দিছে। সো ডকার এরপরে এটা ডোনেট করে দিয়ে ওপেন সোর্স করে দিছে। সিন্স কুবারনেটি অলরেডি নিউ হাউ ডকার ওয়ার্ক, সুইচিং টু কন্টেনার ডি ওয়াজ দ্য মোস্ট ন্যাচারাল অ্যান্ড পপুলার ট্রানজিশন। সো ওই যে প্রবলেমের কথা বললাম, যে আসলে কিউবারনেটিসের ডকার হচ্ছে একটা হোল সফটওয়্যারের ভিতরে শুধুমাত্র যে মেন যে ইঞ্জিনটা সেটা ছিল হচ্ছে কন্টেইনার ডি। আচ্ছা, এছাড়াও আরও অন্যান্য টুলগুলো ছিল। এই যে এত বাড়তি টুলগুলো, সেগুলো আসলে কিউবারনেটিসের দরকার ছিল না। এগুলো যদি থাকতো তাহলে আসলে কিউবারনেটিস অনেক ভারী হয়ে যায়, প্রসেসটা আসলে স্লো হয়ে যায়। সো তারা চাচ্ছিল যে এই সব কিছু বাদ দিয়ে একটা হালকা শুধুমাত্র যদি ইঞ্জিনটা নেওয়া যায় তাহলেই হয়ে যায়। সো ডকার কী করছে, ডকার হচ্ছে তাদের যে মেন যে ইঞ্জিন ছিল কন্টেইনার ডি, সেটাকে ওপেন সোর্স করে ডোনেট করে দিছে। কিউবারনেটিস এটা সুযোগ হিসেবে দেখলো। কিউবারনেটিস যেহেতু অলরেডি ডকার কীভাবে কাজ করে না করে সব কিছু অলরেডি ইমপ্লিমেন্টেড ছিল, সে এবার ডকারই বাদ দিয়ে তাদের যে ওপেন সোর্স করা কন্টেইনার ডি শুধুমাত্র সেটাকে ব্যবহার করা শুরু করে। সেটা যেহেতু ব্যবহার করা শুরু করে, তাহলে আর এনভায়রনমেন্ট যেহেতু সেটা কন্টেইনার ডি যেহেতু ডকারের থেকেই আসছে, এটা যেভাবে কাজ করে সেগুলো কমান্ড বা যেভাবে প্রসেস ওইগুলো নতুন আর অন্য ভিন্ন কিছু না, তাই অন্য কোনো কিউবারনেটিসে কোনো কিছু আসলে পাল্টাতে হলো না। সেই ক্ষেত্রে আবার একই সাথে সেটা লাইট ওয়েটও হয়ে গেলো, যেহেতু বাড়তি টুলগুলো যেগুলো ডকারের ভিতরে ছিল সেগুলো আর থাকলো না। সো পুরো কিউবারনেটিসের যে প্রবলেম যে অনেক হেভি হয়ে যাচ্ছিলো সেটা আসলে সলভ হয়ে গেল। আপনি যদি বিভিন্ন ক্লাউড প্রোভাইডারের ভিতরে যে কিউবারনেটিসের যে সলিউশনগুলো থাকে, ইকিএস, গুগল জিকি, ওইগুলোর ভিতরে আসলে ডিফল্টভাবে কন্টেইনার ডি ব্যবহার করা হয়, এটাই এই মুহূর্তে সবচেয়ে বেশি পপুলার। আচ্ছা, তাহলে এখানে আরেকটা বলছিলাম যে আমরা সে হচ্ছে কন্টেইনার ডি আর সিআরআইও ব্যবহার করে। তাহলে সিআরআইওটা কি? সিআরআইও হচ্ছে ইট ওয়াজ বিল্ড ফ্রম স্ক্র্যাচ বাই রেড হ্যাট স্পেশালি ফর কিউবারনেটিস। সো এটা আসলে
লিনাক্সের যে একটা স্পেশাল ফ্লেভার আছে রেড হ্যাট, সেটার জন্য তৈরি করা, আর কিছু না। তাদের রেড হ্যাটের জন্য স্পেশালিভাবে তারা কিউবারনেটিসের জন্য যে ইঞ্জিনটা তৈরি করছে, যে কন্টেনার সার্ভিস, সেটা হচ্ছে CRIO। এখন আমরা ডকারের আর্কিটেকচার নিয়ে পড়বো। সো ডকারের আর্কিটেকচার বলতে এখানে আসলে এক্সটার্নাল আর্কিটেকচার, ইন্টারনাল আর্কিটেকচার আমরা পার্ট 3-তে গিয়ে পড়বো। সো ডকারের আর্কিটেকচারটা কীরকম? ডকারের আর্কিটেকচার বলতে এক্সটার্নাল আর্কিটেকচারের ভিতরে পড়ে যে আসলে কী কী থাকে। সো ডকারের প্রথমে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস বা CLI ব্যবহার করা হয়। সেখানে আমরা কি, সেখানে ডকারের যত কমান্ডগুলো সেখানে আমরা দেই, সেই অনুযায়ী সেই টার্মিনালের ভিতরেই ডকারের কমান্ডগুলো সবগুলো চলে, রান করে। কোনো একজন ডেভেলপার CLI টুলের ভিতরে যদি ডকারের যে কমান্ডগুলো সেগুলো রান করার পরে প্রথমেই এটা যায় হচ্ছে ডকারের ইঞ্জিনের কাছে। ডকার ইঞ্জিনের নাম কি? ডকার ইঞ্জিনের নাম হচ্ছে ডকার ডেমন। সো ডকার ইঞ্জিন বা ডকার ডেমন একই জিনিস। সো ডকার এই ডকার ডেমন কী করে? ডকার ডেমন এই ইমেজগুলোকে তৈরি করে, সেই কন্টেনারগুলোকে রান করে, ম্যানেজ নেটওয়ার্কের ভলিউম ম্যানেজ করে, এই সব কাজগুলো আসলে ডকার ইঞ্জিনের ভিতরে ডকার ডেমনই করে থাকে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ডকারের ইমেজ। সো দুইটা জিনিস আসে, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে কন্টেইনার। আপনাকে এই জিনিসটা, অনেকেই এই জিনিসটা নিয়ে একটু অনেকেই এই জিনিসটা একটু কনফিউশন থাকে, আমি এই জিনিসগুলো ক্লিয়ার করে দিই। সো আমি প্রথমেই একটু আগেই যেরকম বলছিলাম যে ইমেজ হচ্ছে জাস্ট একটা স্ন্যাপশট, যেমন আমাদের package.json বা পাইথনের ক্ষেত্রে হচ্ছে pyproject.toml ফাইল, সেখানে কি প্রতিটা প্যাকেজের নাম, ভার্সন এগুলো লেখা থাকে। ঠিক এরকমভাবে প্যাকেজের নাম, ভার্সন তো লেখা থাকবেই, সাথে সাথে এনভায়রনমেন্টের যে ভার্সন সবগুলো একটা স্ন্যাপশট লেখা থাকে, লিখিত রূপ। সো এটা হচ্ছে একটা রিড অনলি টেমপ্লেট। এটা কিন্তু পুরো কোড না, এটা রানিং কিছু না, এটা একটা টেমপ্লেট। যেমন আমরা যখন এই প্রজেক্টটা দিব, আমি যদি এই ফাইলটা আমি আরেকজনকে দিয়ে দিই, সে কিন্তু সহজেই নোট ইনস্টল দিয়েই কিন্তু সে সবগুলো প্যাকেজ ইনস্টল করে নিতে পারবে। ঠিক এরকমভাবে এই ইমেজের ভিতরেই সবগুলো লিখিত থাকে, যাতে আমরা কেউ যখন চাইলে, যখন আমরা তাকে দিব, সে সবগুলো প্রয়োজনীয় যা কিছু আছে, যত প্যাকেজ, এই ইমেজ দেখে সব কিছু ইনস্টল করে দিতে পারবে। সো ইমেজটা হচ্ছে একটা রিড অনলি টেমপ্লেট, আর কিছু না। টু ক্রিয়েট রিড অনলি টেমপ্লেট টু ক্রিয়েট এ কন্টেইনার। সো কন্টেইনার তৈরি করার জন্য একটা রিড অনলি টেমপ্লেট, জাস্ট লাইক package.json, এটাই। এখন যখনই নাকি আমি ইমেজ থেকে, আমার রিড অনলি টেমপ্লেট থেকে, package.json থেকে যেই মুহূর্তে আমি সেটাকে রান করব, সবগুলো ইনস্টল করবো, সো যেই মুহূর্তে এখানে কি Node.js এর ক্ষেত্রে আসলে দুই ধাপে জিনিসটা হয়। যেমন প্রথমে আমরা কী করি, সবগুলো ইনস্টল দিই, ইনস্টল করার পরে কি আমাদের প্রজেক্ট কি রান হয়ে যায়? না। এরপর আবার আমরা একটা কমান্ড চালাই যে Node.js dev অথবা রান করার পরে আবার প্রজেক্টটা চালু হয়। কিন্তু আসলে ডকারের ক্ষেত্রে জিনিসটা হয় একবারে। সো আমি যদি এই ইমেজটা পাওয়ার পরে আমি জাস্ট যদি ডকারের এটা দেই, কন্টেনার রানটা করি, রান করার সাথে সাথেই যত প্যাকেজ সব কিছু ইনস্টল হয়ে যায়, ইনস্টল হওয়ার সাথে সাথে সেটা আবার রানও হয়ে যায়। সো যখন এটা রান হয় তখনই আমরা এটাকে বলি কন্টেইনার। সো কন্টেইনার কারণ কি, আমরা কিন্তু প্রথমে যখন পড়ছিলাম যে সলিউশনটা কি, যে আমাদের যে মেইন যে সমস্যা হচ্ছিল, যে ভিন্ন ভিন্ন কম্পিউটার, ভিন্ন ভিন্ন মেশিনে ভিন্ন ভিন্ন এনভায়রনমেন্টের কারণে আমাদের সফটওয়্যারটা ক্র্যাশ করে, এটার সলিউশন ছিল ভার্চুয়াল মেশিন, এবং এটার সলিউশন আসলো কন্টেইনার, নট ইমেজেস, কন্টেইনার। সো আমাদের কিন্তু মেইন কনসার্নটা হচ্ছে কন্টেইনারে, এই কন্টেইনারই কিন্তু আমরা দিন শেষে রান হবে, তাই না? সো ইমেজটাকেই যখনই আমরা রান করি, সেটা হচ্ছে কন্টেইনারে কনভার্ট হয়ে যায়, এটা চলতে থাকে। আরও সহজভাবে মনে রাখার জন্য আমি যদি বলি যে আমাদের বাসাবাড়িতে আগে যেরকম আমরা সিডি ব্যবহার করতাম, সিডি ক্যাসেট, তো সিডি ক্যাসেটের ভিতরে কিন্তু ইনফরমেশনগুলো থাকতো। সো এই ইমেজেস হচ্ছে সিডি ক্যাসেট। সো সিডি ক্যাসেট আমরা যতক্ষণ নাকি রান না করছি, ততক্ষণ এটা হচ্ছে ইমেজ, সবগুলো ডাটা এর ভিতরে লেখা আছে, কিন্তু কেউ রান করে এটার ভিতরে কি মুভি আছে না গান আছে আমরা কিছু দেখছি না। যেই মুহূর্তে আমরা এটা সিডি প্লেয়ারের ভিতরে ক্যাসেটটা ঢুকালাম, সেটা রান করতে শুরু করলো, টিভিতে হচ্ছে ভিডিও বা গান যা কিছু আছে সব কিছু দেখানো শুরু করলো। যেই মুহূর্তে ক্যাসেটটা সিডির ভিতরে রান করা শুরু হয়েছে, সেটাকে আমরা বলি কন্টেইনার। ওকে, সো ইমেজ হচ্ছে জাস্ট একটা রিড অনলি টেমপ্লেট, এটা জাস্ট লিখে রাখছে কী কী প্যাকেজ এনভায়রনমেন্ট লাগবে, আর কিছু না, কোনো কিছু রান হচ্ছে না। যেই মুহূর্তে আমরা ইমেজটাকে রান করি, সেটাকে আমরা বলি কন্টেইনার। সো এটা কিন্তু ইন্টারভিউতে অনেক সময় আসে যে কন্টেইনার ইমেজের পার্থক্য কী, এটা যেন খুব ভালোভাবে করেন। এবং এটা বলা হয় যে রানিং ইনস্ট্যান্স। কারণ কি, কারণ একটা ইমেজ থেকে আমরা যত খুশি তত কন্টেইনার তৈরি করতে পারি। শুধুমাত্র একটা কন্টেইনার রান হবে এমন না, একটা ইমেজ থেকে আরও একাধিক কন্টেইনার রান করা সম্ভব। এই জন্য আমরা এটাকে বলছি যে রানিং ইনস্ট্যান্স অফ এ ইমেজ। সো আরেকটা হচ্ছে এরপর আসে সেটা হচ্ছে ডকার রেজিস্ট্রি। ডকার রেজিস্ট্রি হচ্ছে গিটহাবের মতো একটা জায়গা, যেখানে হচ্ছে গিটহাবে যেরকম আমরা কোডগুলো রাখি, ঠিক এরকমভাবে আমরা কোনো ইমেজ তৈরি করার পরে সেটা আপলোড করে ডকার হাবের মতো ডকার রেজিস্ট্রিতে রাখতে পারি। সো ডকারের নিজস্ব একটা রেজিস্ট্রি আছে, সেটা হচ্ছে ডকার হাব। সো ডকার হাব যদি আপনি যান, সো আপনি এখানে গিয়েও ডকার হাব দেখে আসতে পারবেন। এখানে গেলেও বিভিন্ন ডকার হাবে এখানে গিয়ে যে সবগুলো মোটামুটি সব তো ফেমাস যত প্যাকেজ আছে সবগুলোর অফিসিয়াল
ইমেজেস এখানে পেয়ে যাবেন, প্লাস আপনি নিজের তৈরি করার যে প্রজেক্টগুলো সেগুলোর ইমেজগুলো সেখানে আপলোড করে রাখতে পারবেন। সো এটাই এমন না যে শুধুমাত্র ডকার হাবই একমাত্র ডকার রেজিস্ট্রি, সবগুলো ক্লাউড প্রোভাইডারই তাদের নিজস্ব রেজিস্ট্রি থাকে, যেমন অ্যামাজনের আছে অ্যামাজন ইসিআর ইলাস্টিক কন্টেনার রেজিস্ট্রি, গুগল আর্টিফ্যাক্ট রেজিস্ট্রি, এজুর কন্টেনার রেজিস্ট্রি। সো এন্টারপ্রাইজ যারা এন্টারপ্রাইজ ইউজার তাদের সিকিউরিটির জন্য, তাদের সব কিছু যদি একসাথে ম্যানেজ করার জন্য তারা ওই সার্ভিসগুলো ব্যবহার করতে পারে। এই তো। এখন আপনার মাথায় এতক্ষণে একটা প্রশ্ন যদি এসে থাকে তাহলে আসলে আপনি কিছু জিনিস বুঝছেন। আমি কিন্তু বলেছিলাম যে কন্টেনার শুধুমাত্র অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স কার্নেলটাকে ব্যবহার করে। সো এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে না যে আমার অপারেটিং সিস্টেম তো অন্য কিছু, লিনাক্স না হয়ে অন্য কিছু হতে পারে, যেমন আমি হয়তো উইন্ডোজ ব্যবহার করি, বা আমি যেরকম এখন ম্যাক ওএস ব্যবহার করছি। সো ম্যাক ওএসের কার্নেল হচ্ছে যে কার্নেল সেটা হচ্ছে ডারউইন, বা অন্য কোনো কিছু হতে পারে, সামনের দিনে হয়তো নতুন কিছু আসবে। তাহলে আমি কিভাবে কন্টেনার ব্যবহার করব? তাহলে কি আমি কন্টেনার ব্যবহার করতে পারবো না? টেকনিক্যালি আসলে আপনি পারবেন না, কারণ কন্টেনার তৈরি করা হয়েছে শুধুমাত্র লিনাক্স কার্নেল ব্যবহার করার জন্য। সো অপারেটিং সিস্টেমকে অবশ্যই আসলে লিনাক্সের কোনো না কোনো একটা ফ্লেভার হতেই হবে, যাতে কার্নেলটা আসলে লিনাক্সের পাওয়া যায়। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমি যদি উইন্ডোজ ইউজার হই, আমি যদি ম্যাক ইউজার হই, তাহলে আমি কিভাবে ডকার ব্যবহার করব? সো তাহলে সেই ক্ষেত্রে যে সলিউশনটা সেটা হচ্ছে ডকার ডেস্কটপ। সো ডকার ডেস্কটপ কী করে? ডকার ডেস্কটপ একটা সফটওয়্যার, অ্যাকচুয়ালি ডকার ডেস্কটপ হচ্ছে একটা ডেস্কটপ সফটওয়্যার। সো ডকার ডেস্কটপ, সো ডকার ডেস্কটপে আপনার তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। সেই ডকার ডেস্কটপ যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা আপনি ইনস্টল করার পরে আপনার উইন্ডোজ বা ম্যাকে ইনস্টল করার পরে এখানে একদম ভিজুয়ালি ইউএক্সে সুন্দর করে আপনার পুরো পিসিতে কোন কোন ইমেজেস আছে, কোন কন্টেইনার রান হচ্ছে, সেগুলোকে অন করা, অফ করা, সিপিইউ ইউজেস, সব কিছু একই জায়গায় একটা সফটওয়্যারের ভিতরে আপনি দেখতে পারবেন। আপনাকে টার্মিনালের ভিতরে গিয়ে কিছু করতে হবে না। এখন আরও ভালোভাবে ক্লিয়ার করে দিই, এটা কিন্তু শুধুমাত্র উইন্ডোজ আর ম্যাকের ক্ষেত্রে। কারণ হচ্ছে আপনাদের লিনাক্স কার্নেল নাই, সহজ কথায়। এখন প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে এটা যদি আমি ইনস্টল করি তাহলে সঙ্গে সঙ্গে আমি আবার ডকার ব্যবহার করতে পারছি, এটা কীভাবে? কারণ হচ্ছে ডকার যে ডেস্কটপটা, সেই ডকার ডেস্কটপটা নিজের ভিতরেই একটা ভার্চুয়াল লিনাক্স মেশিন চালু করে। এই সফটওয়্যারের ভিতরে আসলে একটা লিনাক্স মেশিন চলছে ভার্চুয়ালি। সেই ভার্চুয়াল মেশিনের ভিতরে গিয়ে আপনি হচ্ছে আপনার যে ডকারের যে প্রসেসগুলো সেইভাবে আসলে রান হয়। আপনার যে মেশিনের যে কার্নেল সেটা আসলে ব্যবহার করে না। আপনার যদি উইন্ডোজ বা ম্যাক পিসি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি ডকার ব্যবহার করতে চান আপনাকে হচ্ছে ডকার ডেস্কটপটা ইনস্টল করে নিতে হবে আপনার পিসিতে। সো এখন আমরা পুরো জার্নিটাকে সামারাইজ করি, যে একজন ডেভেলপার যদি কোনো তার কমান্ড লাইন ইন্টারফেস মানে টার্মিনালের ভিতরে ডকারের ক্লায়েন্টটা চালু করবে, সেই ডকার ক্লায়েন্টের ভিতরে হচ্ছে সরাসরি যে ডকারের যে কমান্ডগুলো, ডকার পুল, ডকার বিল্ড, ডকার রান, এগুলো যদি আপনি না বুঝেন সমস্যা নেই, আমরা নেক্সট ভিডিওতে দেখবো, এগুলো রান করবে। সো রান করার সাথে সাথে এই কমান্ডগুলো যাবে হচ্ছে ডকার ইঞ্জিনের কাছে। তো ডকার ইঞ্জিনের ভিতরে কী থাকে? ডকার ইঞ্জিনের ভিতরে মেনলি যেটা থাকে সেটা হচ্ছে ডকার ডেমন। সো ডকার ইঞ্জিন আসলে একই বলা যায়। সো ডকার ডেমন কী করে? প্রথমে কী করবে, আপনার পিসির ভিতরে আপনার যে ইমেজটা আপনি বলছেন যে সেটা রান করো বা অফ করো, সেটা আছে কিনা সেটা খুঁজে দেখবে। যদি সেটা না পায়, সে প্রথমে দেখবে যে আপনার ইমেজ আছে কিনা। যদি থাকে ভালো, যে প্রথমেই সেটা দেখবে যে আছে কিনা। যদি সে পেয়ে যায় ভালো, সেটাকে কন্টেনারকে রান করবে, অফ করবে, যা কিছু করা সে করে ফেলবে, কমান্ডটা এক্সিকিউট করে ফেলবে। যদি সে না পায়, সে কী করবে? সে ক্লাউড যে রেজিস্ট্রি, যেমন ডকার হাবে যাবে, ডকার হাবে গিয়ে সেই ইমেজটা পুল করে আপনার পিসিতে নিয়ে আসবে। পিসিতে নিয়ে আসার পরে সেটা রান করে দেবে, কন্টেনার হিসেবে রান করে দেবে। সো এই হচ্ছে হোল একটা ইমেজ তৈরি করা থেকে কন্টেনার রান করার একটা হোল জার্নি। এবার হচ্ছে ডকার কম্পোনেন্টস। এখন আমাদের একটা ওভারঅল আইডিয়া পেলাম যে ডকারের প্রয়োজনটা কেন পড়লো, এটা কিভাবে কাজ করে, এটার ইমেজটা কি, কন্টেইনারটা কি। এখন প্রশ্ন আসতে পারে, এখন যেটা আসে যে আমরা হচ্ছে যখন কোনো একটা প্রজেক্ট করি, প্রজেক্টের ভিতরে ডকারটাকে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করি, সেই পার্টটাই হচ্ছে ডকার কম্পোনেন্টস। আমরা যদি কোনো একটা প্রজেক্টকে ডকারাইজ করতে চাই বা কন্টেনারাইজড করতে চাই, তো প্রথম কাজ হচ্ছে আমার ডকার ইমেজ তৈরি করা। ডকার ইমেজ তৈরি করার জন্য কী করতে হবে? ডকার ইমেজ তৈরি করার জন্য যে ফাইলটা তৈরি করতে হয় সেটা হচ্ছে ডকার ফাইল। ওকে, সো যে কোনো একটা প্রজেক্টে, যেমন আমার যদি এই প্রজেক্টটাকে দেখাই, এটা হচ্ছে আমার একটা মোবাইল অ্যাপ্লিকেশনের ভিতরে একটা ফুল স্ট্যাক মোবাইল অ্যাপ্লিকেশন প্লাস ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব কিছু ছিল। আচ্ছা, এই হচ্ছে আমার ব্যাক এন্ড, এই হচ্ছে আমার অ্যাডমিন ড্যাশবোর্ড। ওকে, এই দুইটাই আছে। এটার ভিতরে আমি দুইটা নিয়ে কাজ করছিলাম। সো এই যে এই ব্যাকএন্ডের ভিতরে আমি দেখবো যে এটা হচ্ছে ব্যাকএন্ড, এটা হচ্ছে একটা জ্যাঙ্গো প্রজেক্ট, একটা ফুল জ্যাঙ্গো প্রজেক্ট। সো ফুল জ্যাঙ্গো প্রজেক্টের ভিতরে আমি দেখব এই যে এখানে দেখুন একটা ডকার ফাইল আছে। এই ডকার ফাইলের ভিতরে আমরা হচ্ছে সম্পূর্ণ একটা ইমেজ কীভাবে তৈরি হবে তার ডিটেলসগুলো লিখে থাকি। এটাই হচ্ছে আমাদের ডকার ফাইল। সো
সো আমরা ডকার ফাইলের ভিতরে একটা ইমেজ কীভাবে তৈরি করতে হবে আমরা সম্পূর্ণটা ডিক্লেয়ার করি। ডিক্লেয়ার করার পরে আমরা কমান্ড দেই ডকার বিল্ড করার পরেই ডকার ফাইলটা ব্যবহার করে ইমেজটা তৈরি হয়ে যায়। ইমেজটা তৈরি করার পরে আমরা যদি ডকার রান দেই সঙ্গে সঙ্গে এই ইমেজটা ব্যবহার করে একটা কন্টেইনার রান হয়ে যায়। ওকে, ডকার ফাইল হচ্ছে একটা স্ট্যাটিক, ইট ক্যান নট বি চেঞ্জ। ইমেজ সেটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে হচ্ছে ইট ক্যান নট বি চেঞ্জ ওয়ান ইটস বিল্ড। সো একবার ইমেজ তৈরি করার পরে এটা কিন্তু আর চেঞ্জ করা যায় না। সো আমি হচ্ছে ডকার ফাইল ব্যবহার করে যে ইমেজটা তৈরি হবে সেটা কিন্তু আর মানে আমি যদি এখন ডকার ফাইলটা এডিট করি বা আমার কোডে কোনো চেঞ্জ করি সেটা রিফ্লেকশন কিন্তু ইমেজে আর আসবে না। সো তখন কী করতে হবে? আবার নতুন করে ইমেজটা বিল্ড করতে হবে। একটা ইমেজ থেকে অনেকগুলো কন্টেইনার তৈরি করা সম্ভব। ওকে, সো এই জন্য প্রতিটা কন্টেনারকে বলা হয় একটা ইমেজের ইনস্ট্যান্স। এখন একটা ডকার ফাইল কীভাবে তৈরি হয় প্রতিটা লাইন বাই লাইন আমরা বোঝার চেষ্টা করব। একদম প্রথমেই যে কোনো একটা ডকার ফাইলের একদম প্রথমে যেটা থাকে সেটাকে আমরা বলি বেস ইমেজ। বেস ইমেজটা কি? বেস ইমেজ হচ্ছে একটা ফান্ডামেন্টাল ব্লু প্রিন্ট, একটা ফাইল সিস্টেমের একদম ব্লু প্রিন্ট। সো অপারেটিং সিস্টেমের লেয়ার ইউজ টু স্টার্টিং দ্য পয়েন্ট অফ বিল্ডিং এ কাস্টমার ডকার ইমেজ। সো একটা ডকার ইমেজ তৈরি করার জন্য যে ফান্ডামেন্টাল যে বেস, যে পয়েন্ট থেকে শুরু হবে সেটাই হচ্ছে বেস ইমেজ। তাহলে এই জায়গায় কিন্তু আসলে আমরা ব্যবহার করবো হচ্ছে লিনাক্সের কোনো একটা ভার্সন। সো এই লিনাক্সের কোনো একটা ভার্সনের উপর ভিত্তি করি আসলে কিন্তু এখন একটা টুইস্ট আছে। যেমন এই প্রজেক্টের ক্ষেত্রে আমার যদি ডকার ফাইলটা দেখেন বা যারা অলরেডি কাজ করেছেন তারা কিন্তু দেখবেন। সো এখানে কিন্তু আমি ব্যবহার করেছি ফ্রম পাইথন 3.0 স্লিম বুলস আই। আমি কিন্তু পাইথনের একটা ভার্সন ব্যবহার করেছি বেস ইমেজ হিসেবে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো মাত্রই বললেন যে আমরা বেস ইমেজ হিসেবে আসলে লিনাক্সের কিছু একটা ব্যবহার করি, কোনো একটা ভার্সন ব্যবহার করি, এটার উপর ভিত্তি করেই তো বাকি সব কিছু লেয়ারগুলো দাঁড়ায়, এনভায়রনমেন্টে সব কিছুগুলো আসে। বা অলরেডি যারা ডকার নিয়ে কাজ করেছেন তারা কিন্তু দেখেছেন যে নোট.js বা এরকম কিছু দিয়ে আমরা হচ্ছে বেস ইমেজটা শুরু করি। তাহলে আমরা নোট.js দিয়ে যদি শুরু করি তাহলে লিনাক্স কোথা থেকে আসলো? বিষয়টা হচ্ছে আপনি যে বেস ইমেজটা ব্যবহার করেছেন সেটাও কিন্তু একটা ইমেজ। মানে আপনি যেমন আমি এখানে যেটা ব্যবহার করেছি পাইথন 3.0 স্লিম বুলস আই, এটা কিন্তু একটা ইমেজ, পাইথনের একটা ইমেজ। এই পাইথনের ইমেজটা কোথায় আছে? এই পাইথনের ইমেজটা আছে হচ্ছে ডকার হাবে, সেখান থেকে আসবে। আচ্ছা, এই যে ইমেজ, এই পাইথনের ইমেজ তৈরি করার জন্য তার একটা বেস ইমেজ দরকার ছিল না? সেই বেস ইমেজটা কোথা থেকে আসছে? সেই বেস ইমেজটা হচ্ছে লিনাক্সের। আমি যখন আসলে পাইথন, নোট.js বা অন্য যে কোনো কিছু বেস ইমেজ হিসেবে ব্যবহার করি, সো ইমেজ তৈরি করা আমার এখানে ইমেজ তৈরি হওয়ার সময় আসলে এইটার করে এই পাইথন 3.0 স্লিম বুলস আই এই ইমেজটা তৈরি করার জন্য যে বেস ইমেজটা ব্যবহার করেছে সেখান থেকে আসলে জিনিসটা টান দেয়। তো দিন শেষে এটা হয়ে যায় আসলে লিনাক্সেই। সো যদি উই ইউজ প্রি-বিল্ট রান টাইম ইমেজেস লাইক পাইথন নোট বিকজ দে আর অলরেডি কন্টেইন লিনাক্স। সো অনেক সময় আমাদের পুরো প্রজেক্টটা যদি হয় পাইথনের, সেক্ষেত্রে আমরা যদি লিনাক্সটা ব্যবহার করি, আমরা যদি লিনাক্সের বেস হিসেবে ব্যবহার করি, পরবর্তীতে আবার পাইথন নিতে হবে। আবার আমি যদি নোট.js ব্যবহার করি বা জাভাস্ক্রিপ্টে কিছু একটা থাকে, তা আমি যদি প্রথমে আবার বেস ইমেজ হিসেবে লিনাক্সের কিছু একটা নেই, পরে আবার নোট.js নিতে হবে। তার চাইতে ভালো হয় নোট.js-এর কোনো একটা ইমেজ আমি যদি সরাসরি বেস ইমেজ হিসেবে নিয়ে নিই, ওই নোট.js বা পাইথনের কোন যে ইমেজটা সেটা তো আসলে সেটাও তো ইমেজ, সেটা তৈরি করার জন্য লিনাক্সই ব্যবহার করা হয়েছে। সো আসলে ওই লিনাক্স ওইভাবেই জিনিসগুলো অটোমেটেড হয়ে যায়। সো এটা দিয়ে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। এটা সবসময় মনে রাখবেন যে বেস ইমেজ যেটা সেটা আসলে লিনাক্সেরই কোনো একটা ফ্লেভার বা ভার্সন ব্যবহার করেই আসলে বেস ইমেজটা তৈরি করা হয়। তারপরে যেটা আসে সেটা হচ্ছে ওয়ার্ক ডাইরেক্টরি হচ্ছে যে আমার যে ইমেজ বা কন্টেইনারের ভিতরে যে ফোল্ডারের ভিতরে আমার একটা ফোল্ডার আমি তৈরি করব, অ্যাপ নামে একটা ফোল্ডার। সেই ফোল্ডারের ভিতরে আমি সবগুলো কোড প্যাকেজ সব কিছু ইনস্টল করব। সো এটা হচ্ছে আমার কন্টেইনারের ভিতরে। সো কন্টেইনারের ভিতরে যে অ্যাপ আমি ফোল্ডারটা তৈরি করলাম, এবার আমি কি করব, আমার যে কোড বেস সেখান থেকে app.jar। সো এটা সম্ভবত জাভাস্ক্রিপ্টের একটা উদাহরণ ছিল যে যেখান থেকে আমি স্ক্রিনশটটা নিয়েছি। সো সেখান থেকে যেটা প্যাকেজ যদি এটা পাইথনের হয় বা তাহলে সেক্ষেত্রে যেমন ওয়ার্কিং ডাইরেক্টরি তৈরি করছি, আমরা কন্টেইনারের ভিতরে ওয়ার্কিং ডাইরেক্টরি একটা তৈরি করেছি। সেই কোডটি তৈরি করার পরে আমরা কি করেছি, কপি pyproject.tml থেকে আমরা কেন নিয়েছি, কারণ এটার ভিতরে আমাদের পুরো প্রজেক্ট রান করার জন্য যেসব প্যাকেজ আছে সেগুলো লেখা আছে। সো আপনি যদি নোট.js-এ কাজ করেন সেক্ষেত্রে আপনি নেবেন হচ্ছে প্যাকেজ.json। সো আমরা কপি করে এই ফোল্ডারের ভিতরে প্যাকেজ.json-গুলো নিয়ে রাখলাম। নেওয়ার পরে আমরা কি করব, রানসিঙ্ক বা বা নোট.js ইনস্টল কিছু একটা দিব। দেওয়ার পরে ওই ফোল্ডারের ভিতর সবগুলো ইনস্টল হবে। হওয়ার পরে আমরা দেখব যে এনভায়রনমেন্ট ইএনভিতে আসলে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা বোঝায়। এক্সপোজড আমরা কোন আমাদের যে কন্টেইনার রান হবে সেটা আসলে কোন পোর্টটা এক্সপোজড হবে, যেটা ব্যবহার করে আমরা তার সাথে এক্সটার্নালি এর সাথে কমিউনিকেট করতে পারবো। এরপর হচ্ছে সিএমডি হচ্ছে আসলে যে কমান্ডটা সবসময় চলতে থাকবে। তো এটা যেহেতু এটা একটা জাভা অ্যাপ্লিকেশন, তো জাভা অ্যাপ্লিকেশনের জন্য যে রান করার জন্য যে কমান্ড সেটা ব্যবহার করা হয়েছে। আমরা হয়তো নোট.js-এ যদি কেউ কাজ করি সেক্ষেত্রে হয়তো নোট ইনিট বা পাইথনের কাজ করার ক্ষেত্রে পাইথন যদি আমরা রান করি, তো পাইথনের প্রজেক্ট আমরা জেঙ্গোতে যদি কাজ করি তাহলে জেঙ্গো প্রজেক্ট আমরা যেভাবে চালাই সেই কমান্ডটা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের পুরো প্রজেক্টটা রান হয়ে যাবে। ওকে,
এরপরে আরও এক্সট্রা দুইটা কমান্ড থাকে, যেমন হচ্ছে অ্যাড, এটা হচ্ছে সিমিলার টু কপি কমান্ড। তো এটা কপি কমান্ডের মতো একটা সিমিলার, বাট এটার সুবিধা হচ্ছে যে আমরা কোনো একটা ইউআরএলও কপি করে নিয়ে আসতে পারি। আর হচ্ছে এন্ট্রি পয়েন্ট হচ্ছে কোড এক্সিটেবল, সো কমান্ড দ্যাট কন্টেনার উইল অলওয়েজ রান হোয়েন ইট স্টার্ট। সো এমন যদি কোনো কমান্ড থাকে যে একটা কোনো কন্টেনার শুরু হওয়ার সাথে সাথে এই কমান্ডটা রান হবেই হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এন্ট্রি পয়েন্টটা ব্যবহার করি। তো সিএমডি আর এন্ট্রি পয়েন্টের পার্থক্য কি? আপনার মনে কিন্তু অলরেডি প্রশ্ন আছে যে সিএমডির ক্ষেত্রে তো আমরা আসলে একই কমান্ডটা রান করছিলাম, আবার এন্ট্রি পয়েন্ট এখানে চলে আসলো, তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে প্রোভাইডস এ ডিফল্ট কমান্ড অ্যান্ড আর্গুমেন্টস, লক্স দ্য কন্টেইনার ইনটু এ রানিং অ্যান্ড স্পেসিফিক প্রোগ্রাম। সো এটা হচ্ছে সিএমডি রান করার পরেও এটা আসলে ডিফল্ট কমান্ড অ্যান্ড আর্গুমেন্ট, এখানে আরও ডিফল্ট কমান্ড অ্যান্ড আর্গুমেন্ট ক্যান ইজিলি ওভাররাইট। সো সিএমডি যেটা আসলে এটা ওভাররাইট করা যায়, এটাকে সহজে ওভাররাইট করা যায়, এটা ওভাররাইট করে আরও অন্যান্য কমান্ড করা যায়, বাট এন্ট্রি পয়েন্টে যদি একবার ঢুকে যায় সেটাকে ওভাররাইট করা যায় না। সো ইউজড ফর ফ্লেক্সিবল ডিফল্ট, সো আমরা যদি ফ্লেক্সিবল কোনো একটা ডেভেলপমেন্টের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। কন্টেনার মাস্ট অলওয়েজ রান এ স্পেসিফিক প্রোগ্রাম, সো আমরা যদি একদম এটাকে হার্ড কোডের চাই যে সবসময় কন্টেনার যেন এই কমান্ডটাই রান করে, তাহলে সেক্ষেত্রে আমরা এন্ট্রি পয়েন্টটা ব্যবহার করতে পারি। এখন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ইমেজ লেয়ার অ্যান্ড কেশিং। আমাদের যে থার্ড পার্ট সেটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। আপনি যদি ইমেজের লেয়ারটা না বুঝেন, কেশিংটা না বুঝেন, তাহলে আসলে অপটিমাইজেশন জিনিসটা বুঝবেন না। তার জন্য শুরু করা যাক। সো আমরা যখন কোনো একটা ডকার ইমেজ তৈরি করি, ডকার ফাইলের ভিতরে যখন কমান্ডগুলো লিখি, কমান্ডগুলো লেয়ার বাই লেয়ার তৈরি হয়। যেমন আমরা যখন নাকি প্রথমেই বেস লেয়ার, আমরা যখন এই কমান্ডটা লিখেছি বেসের জন্য, এটা হচ্ছে আমাদের প্রথম লেয়ার, এটাকে আমরা বলি বেস লেয়ার। এটার উপর ভিত্তি করে পরের যে একটা লেয়ার সেটা তৈরি হয়। পরের লেয়ারটা কি? পরের লেয়ারটা হচ্ছে ওয়ার্ক ডাইরেক্টরি অ্যাপ। এই একটা কমান্ড, সেটা হচ্ছে আরেকটা লেয়ার। এরকমভাবে ডিপেন্ডেন্সি লেয়ার, এটা হচ্ছে আরেকটা ডিপেন্ডেন্সি লেয়ার, এরকম লেয়ার, এরকম আলাদা আলাদা লেয়ারে সবগুলো জিনিসগুলো ভাগ হয়। কেশিং ব্যবহার করে। তো কেশিংটা কীভাবে হয়, যে সে কী করে, ধরুন আপনি একটা ইমেজ তৈরি করেছেন, এরপরে হচ্ছে আপনি কোডে কোনো কিছু চেঞ্জ করার কারণে আবার নতুন করে ডকার ইমেজ তৈরি করতে হবে। সে প্রথমে দেখে যে আপনার কোডের ভিতরে কোন লেয়ারটা আসলে চেঞ্জ হয়েছে। সে দেখে যে আপনার কি বেস লেয়ার কি আগের মতোই আছে। যদি দেখে যে বেস লেয়ার কোনো চেঞ্জ হয় নাই, তাহলে কী করবে, সে এই লেয়ারটাকে আর তৈরি করবে, নতুন করে আর তৈরি করবে না। এরপরে যাবে লেয়ার ওয়ানে গিয়ে সে চেক করবে যে আচ্ছা এই লেয়ার কি নতুন করে তৈরি হয়েছে নাকি আগের মতোই আছে। যদি দেখে যে আগের মতোই আছে, তাহলেও এই লেয়ার আর তৈরি করবে না। ওকে, এই লেয়ারে যাওয়ার পর সে দেখলো যে আরে এই লেয়ারটা তো নতুন করে তৈরি করা হয়েছে, এখানে তো কোড চেঞ্জ করা হয়েছে, তাহলে এই লেয়ারটা নতুন করে তৈরি করতে হবে। সো যখনই দেখে যে হ্যাঁ নতুন করে তৈরি করতে হবে, সে এই লেয়ারটাকে নতুন করে আবার তৈরি করে। এখন যখন এই লেয়ারটা তৈরি করছে, এখন এর যে পরের লেয়ার সেটাকেও সে নতুন করে তৈরি করবে। এমনকি এই লেয়ারে যদি কোনো কিছু পরিবর্তন নাও হয়, তারপরও তাকে এই লেয়ারটা নতুন করে তৈরি করতেই হয়। আপনাকে এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে একটা ইমেজ তৈরি হয় লেয়ারে। যখন আমরা কোনো একটা ইমেজ রিবিল্ড করি, তখন সে চেক করে যে প্রতিটা এই লেয়ারের ভিতরে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। যদি কোনো কিছু চেঞ্জ না হয়, সেই লেয়ারটা আর তৈরি করে না, সেটা কেশি করে রাখে, সেই আগের লেয়ারটাই সে ব্যবহার করে। যদি দেখে যে হ্যাঁ এই লেয়ারটা চেঞ্জ হয়েছে, তাহলে সে এই লেয়ারটাকে নতুন করে বিল্ড করে। শুধু এই লেয়ারটাই না, এরপরে আর যত লেয়ার আসে সবগুলো লেয়ারই আবার নতুন করে সে তৈরি করে। আমাদের কোডের ভিতরে যে অ্যাপ্লিকেশন কোডগুলো থাকে আর ডিপেন্ডেন্সিগুলো থাকে, যেমন প্যাকেজ বা অন্যান্য জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু খুব একটা চেঞ্জ হয় না, তাই না? তো ধরুন যেমন বেস ইমেজ তৈরি করেছি, কোয়েস করার পর আমরা অ্যাপ ডাইরেক্টরি তৈরি করেছি, অ্যাপ তৈরি করার পরে যে কপি করে নিয়ে গেছি এই যে ফাইলগুলো, এগুলো কিন্তু সচরাচর খুব একটা কিছু চেঞ্জ হয় না, তাই না? ওকে, কিন্তু আমাদের যে কোড, আমাদের যে কোড লেয়ারটা থাকে, আমাদের যে অ্যাপ্লিকেশন কোডটা থাকে, সেই কোডটা কিন্তু নিয়মিত চেঞ্জ হতেই থাকে। সো এই যে অ্যাপ্লিকেশন কোডের যে লেয়ারটা, এটা কিন্তু ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়। সো ডিপেন্ডেন্সি লেয়ার যেটা, সেটা তো খুব একটা চেঞ্জ হয় না। সো যখনই নাকি সে ডিপেন্ডেন্সি লেয়ারে আসার পরে দেখবে যে না, এখানে তো খুব একটা কিছু চেঞ্জ হয় না, সো এই লেয়ারটা সে কেশি লেয়ার হিসেবে ব্যবহার করবে এবং অ্যাপ্লিকেশন লেয়ার দিয়ে নতুন করে তৈরি করবে। এখন আমি যদি এটার যে ক্রমটা, আমি যদি লেয়ারটাকে একটু পাল্টে দিই, ডিপেন্ডেন্সি লেয়ারটাকে পরে নিয়ে যাই, অ্যাপ্লিকেশন লেয়ারটাকে আগে রাখি, সেই অ্যাপ্লিকেশন লেয়ার তো ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়, সেইখানে এসে দেখবে যে অ্যাপ্লিকেশন লেয়ার তো চেঞ্জ হওয়ার পর এই লেয়ারটা আবার তৈরি করবে, নতুন করে তৈরি করার পর ডিপেন্ডেন্সি লেয়ারও আবার নতুন করে তৈরি করবে। সো তখন গিয়ে আমার ইমেজ বিল্ডের টাইমটা অনেক বেড়ে যাবে। সো একটা ডকার ফাইল খুব প্ল্যান করে কোন লেয়ার আগে আসবে, কোন লেয়ার পরে আসবে, সেটা গুছিয়ে লেখাটা খুব ইম্পর্ট্যান্ট, না হলে আমার ইমেজের যে বিল্ড টাইম সেটা অনেক বেড়ে যায়। এগুলো আমরা আরও ডিপলি আমাদের যে থার্ড পার্ট অপটিমাইজেশন, সেই পার্টে আমরা গিয়ে পড়বো। এবার একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখন আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে স্টোরেজ ভলিউম অ্যান্ড বাইন্ড মাউন্টস। সো
আর্কিটেকচারালি কন্টেনার হচ্ছে ফেমেইরাল, অর্থ কি হয় না কন্টেনার ইজ রিমুভ দ্য ডাটা ইজ লস্ট। সো ধরুন একটা কন্টেনার আছে, সেটা হচ্ছে ডাটাবেজের, ধরেন আমাদের একটা কন্টেনার আছে MySQL বা PostgreSQL একটা ডাটাবেজ, সেটার একটা কন্টেনার আছে। সো কন্টেনার সেটার ভিতরে তো অবশ্যই ডাটা থাকবে, ডাটাবেজের ভিতরে ডাটা থাকবে। সো আমি সেই কন্টেনারটা ব্যবহার করে আমার অ্যাপ্লিকেশনের অন্যান্য যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের সাথে কানেক্ট করে আমি কাজ করছি। এখন কোনো কারণে আমি যদি কন্টেনারটাকে স্টপ করি, কোনো সমস্যা নাই, সেটাকে আমি আবার রান করতে পারবো। কিন্তু কোনো কারণে আমি যদি ডকার রিমুভ করে কন্টেনারটাকে সম্পূর্ণ রিমুভ করে দিই, তাহলে কিন্তু আমার ইমেজ থেকে আবার নতুন করে ডকার বানাতে হবে। যেই মুহূর্তে আমি কোনো কন্টেনারকে রিমুভ করে দেবো, রিমুভ করার সাথে সাথে এটার ভিতরে যত ডাটা আছে সব কিছু কিন্তু চলে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। পরবর্তীতেও যদি আমি আবার ইমেজ থেকে নতুন করে কন্টেনার আমি কন্টেনার তৈরি করি, কন্টেনার তৈরি করার পরে সেটা যদি আমি ব্যাকএন্ডের সাথে কানেক্ট করি, তারপরেও আমার যে আগের যে ডাটাগুলো ছিল সেগুলো কিন্তু আর ফিরে আসবে না। কারণ কি, ওই ডাটাগুলো আসলে এই কন্টেনারের ভিতরেই স্টোর হয়েছিল, এখন চলে গেছে। এখন এরকম হলে তো সমস্যা। তো আমি যদি ডাটাগুলোকে স্টোর করে রাখতে চাই, যেন আমি যদি কোনো কারণে যদি কোনো একটা কন্টেনারকে রিমুভ করতেও হয়, আমি যদি নতুন কোনো কন্টেনার আনি, তারপরে যেন ডাটাগুলো সেভ থাকে। সো সেভ থাকার জন্য আমার এই ডাটা সেভ করার জন্য দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ভলিউম আর একটা হচ্ছে বাইন্ড মাউন্টস। ভলিউম কী করে, আমরা লিনাক্স ভিশনের ভিতরে একটা ফোল্ডার তৈরি করি, আমরা সেই ফোল্ডারের ভিতরে আমরা একটা ফোল্ডার পাথ, এই হচ্ছে ফোল্ডার পাথ ভাল লিভ ডকার রুম। সো আমার লিনাক্স মেশিনের ভিতরে ডকারের জন্য ডকারের যে ফোল্ডারটা, যেখানে আজকে ডকারটা ইনস্টল থাকে, সেই ডকার ফোল্ডারের ভিতরে আমরা একটা ভলিউমস নামে একটা ফোল্ডার তৈরি করি। সেই ফোল্ডারের ভিতরে হচ্ছে সবগুলো ডাটা ব্যাকআপ হিসেবে থাকে। সো এরপরে যখনই নাকি আমরা যখনই নাকি কন্টেনারটাকে রিমুভ করে দিই, রিমুভ করে নতুন করে আবার কন্টেনার তৈরি করে আনি, এরপরে আমরা কী করব, এই ফোল্ডারের সাথে আমাদের যে নতুন কন্টেনার সেটাকে কানেক্ট করে দেবো। যখন আমরা কানেক্ট করে দেবো, তখন আমাদের যে আগের যে ডাটাগুলো সেগুলো চলে আসে। বাইট মাউন্ট হচ্ছে যে একটা টেম্পোরারি সলিউশন, এটা পার্মানেন্ট কিছু না। তো এমন অনেক অ্যাপ আছে যেগুলো হচ্ছে হট রিলেটিং হয়, যেমন হট রিলোড প্রয়োজন পড়ে, যেমন নাকি ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে। সো হট রিলোড হয় এরকম অ্যাপগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে বাইট মাউন্টস ব্যবহার করি। সো বাইট মাউন্ট ব্যবহার করলে সুবিধা কি, বাইট মাউন্ট ব্যবহার করলে সুবিধা হচ্ছে যে আমরা যখনই নাকি প্রজেক্টের ফাইলের ভিতরে কোনো কিছু একটা চেঞ্জ করবো, সঙ্গে সঙ্গে এর রিফ্লেক্ট আমরা কন্টেনারের ভিতরেও চেঞ্জগুলো দেখতে পারবো। সো কন্টেনার তো আমরা একদম রিয়েল টাইমে হট রিলোড করে আমরা প্রজেক্টটা করতে পারবো। সো এটা কখনোই প্রোডাকশনে ব্যবহার করা হয় না, শুধুমাত্র ডেভেলপাররা আমরা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে কাজের সুবিধার্থে আমরা ব্যবহার করি। এরপর আছে ডকার নেটওয়ার্ক। একটা প্রজেক্টের ভিতরে কিন্তু শুধুমাত্র একটা কন্টেনার থাকে না, এখানে অনেকগুলো কন্টেনার থাকে। ফ্রন্টেনের জন্য একটা কন্টেনার, ব্যাকএন্ডের জন্য একটা কন্টেনার, রেডিসের জন্য একটা কন্টেনার, ডাটাবেজের জন্য একটা কন্টেনার থাকতে পারে, এরকম বিভিন্ন সার্ভিসের জন্য আলাদা আলাদা কন্টেনার থাকতে পারে। এখন এই যে কন্টেনারগুলো, এগুলো নিজেদের ভিতরে কথা বলতে হয়, নিজেদের ভিতরে নেটওয়ার্কিং করতে হয়, প্লাস এই কন্টেনারগুলোকে বাইরের এনভায়রনমেন্টের সাথেও নেটওয়ার্কিং করতে হয়। এই পুরো নেটওয়ার্কিংটাই করার জন্য বিভিন্ন মোড আছে, যেমন নাকি ব্রিজ মোড। এই ব্রিজ মোডে কী করে, টকিং অন ওয়ান হোস্ট। সো একটা হোস্ট মেশিনের ভিতরে আমার যে কন্টেনারগুলো আছে, এই কন্টেনারগুলো হচ্ছে একটা আরেকটার সাথে যে নেটওয়ার্কিং তৈরি করে, এটাকে বলে ব্রিজ। আরেকটা হচ্ছে হোস্ট। এই হোস্ট কী করে, র স্পিড উইদাউট আইসোলেশন। সো এটা হচ্ছে আমাদের বাইরের বাইরের কমিউনিকেশনের সাথে নেটওয়ার্কিং, যেন বাইরের কেউ এসে সরাসরি কানেক্ট করতে পারে, কোনো আইসোলেশন না থেকে সরাসরি আমি কানেক্ট করতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে নো অ্যাক্সেস অ্যাট অল। আমি যদি বাইরের সাথেও কোনো কানেকশন না দিই, একটা হোস্ট মেশিন লিনাক্স মেশিনের ভিতরে যদি পুরোটা চালাই এবং এটা অ্যাক্সেস করার কোনো ওয়ে না থাকে, সেটাকে বলা হয় নান। আরেকটা হচ্ছে ওভারলে। ওভারলে হচ্ছে মাল্টি হোস্ট কমিউনিকেশন। মনে করুন এটা আসলে কিউবারনেটিসের ক্ষেত্রে কাজে লাগে। যেমন আমরা যখন কিউবারনেটিস করি, তখন হচ্ছে একটা সার্ভার থাকে না, মাল্টিপল সার্ভার থাকে, রাইট? সো এটা হচ্ছে একটা সার্ভার, এটা হচ্ছে আরেকটা সার্ভার। সো এই মেশিনের ভিতরে একটা কন্টেনার আছে, এই মেশিনের ভিতরে একটা কন্টেনার আছে। সো এই হচ্ছে ইন্টার সার্ভার যে কমিউনিকেশন, এই ইন্টার সার্ভার কমিউনিকেশন করার জন্য যে নেটওয়ার্কিং যে ব্যবহারটা করা হয়, সেটাকে বলা হয় ওভারলে। ওকে, এবার আসে ডকার কম্পোজ। আমরা মাত্রই বললাম যে একটা প্রজেক্টের ভিতরে শুধুমাত্র কিন্তু আমাদের শুধুমাত্র একটা কন্টেনার থাকে না, মাল্টিপল কন্টেনার আমাদের তৈরি করতে হয়। যেমন আমার এই প্রজেক্টের কথাই যদি বলি, এই প্রজেক্টের ভিতরে কিন্তু আমি কাজ করেছিলাম, ব্যাকএন্ডের কাজও করেছিলাম এবং এডমিন প্যানেলও কাজও করেছিলাম। সো আমাকে ব্যাকএন্ডের জন্য একটা একটা কন্টেনার তৈরি করতে হয়েছে, আবার এডমিন প্যানেলের জন্য এখানেও দেখবেন ডকার ফাইল আছে, মানে এখানেও কিন্তু আমার একটা কন্টেনার তৈরি করতে হয়েছে। এরকমভাবে আমি এরকম প্রজেক্টে কাজ করেছি যেখানে হচ্ছে এডমিন প্যানেল তৈরি করতে হয়েছে, তারপরে হচ্ছে ওয়েবসাইট ব্যাকএন্ড তৈরি করতে হয়েছে, এই আর কি। তো 3-4টা তৈরি করতে হয়েছে। সো আপনি যখন নর্মালি আমরা নেক্সট ভিডিওতে দেখবো, যখন আপনি মাল্টি কন্টেনার সিস্টেম নিয়ে কাজ করবেন, তখন কিন্তু যখন নাকি আপনি একটা কন্টেনার ইমেজ, তো যখন নাকি আপনি মনে করুন আপনি একটা প্রজেক্ট কাজ করছেন, সেখানে হচ্ছে ব্যাকএন্ড আছে, ফ্রন্ট এন্ড আছে, এডমিন প্যানেল আছে, 3টা জিনিস আছে।
এখন এই 3টা জিনিসের জন্য আলাদা আলাদা ইমেজ তৈরি করতে হবে, আবার এই আলাদা আলাদা ইমেজ থেকে রান করে কন্টেনার তৈরি করতে হবে। আবার এই সবগুলো কন্টেনারের মানে সিচুয়েশন কীরকম, মানে লগ ফাইলগুলো চেক করতে হবে, হেলথ চেক করতে হবে, এগুলোকে রান করছে কি করছে না এগুলো সব কিছু চেক করতে হবে। এখন আপনি ধরুন ব্যাকএন্ড দিয়ে শুরু করলেন, ব্যাকএন্ড যখন শুরু করবেন প্রথমে ইমেজ করার জন্য যে কমান্ডগুলো আলাদা করে সেগুলো দিবেন, দেওয়ার পর ইমেজ তৈরি হবে, তারপর সেটা রান দিবেন, আলাদা বিল্ড হলো। সো ব্যাকএন্ডের কাজ হয়ে গেল। এরপরে ধরুন এটা জাস্ট লেখাগুলো ইগনোর করুন। এরপরে আসো ধরুন যে ফ্রন্টেন্ড, তো ফ্রন্টেন্ডের জন্য বা ওয়েবসাইটের জন্য আবার আপনি একইভাবে ইমেজ তৈরি করবেন কমান্ড লিখে, তারপর সেখান থেকে আবার কমান্ড দিয়ে ডকার তৈরি করবেন, তারপর সেটাকে রান করবেন। এরপর আবার একইভাবে এডমিন প্যানেলের জন্য ইমেজ তৈরি করবেন, কন্টিনিউ রান করবেন, এগুলো করবেন। সো একই কাজ করার জন্য এটা কিন্তু আসলে রিপিটেটিভ কাজ হয়ে গেল। রিপিটেটিভ কাজ করার জন্য 3বার করতে হলো। আর এখন এরকম যদি হয় যে আপনার প্রজেক্টে 7-8টা কন্টেনার তৈরি করতে হয়, তাহলে কিন্তু আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। প্লাস একটা করে সবগুলো লক চেক করা, সবগুলো পিএস করে সেগুলো কন্টেনার আসলে রান হচ্ছে কি হচ্ছে না সেটা চেক করা, এটা কিন্তু খুব কষ্ট হয়ে যায়। সো এই যে মাল্টি কন্টেনার এনভায়রনমেন্ট যেখানে হয়, সেই মাল্টি কন্টেনার এনভায়রনমেন্টে সাহায্য করার জন্য যে টুলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডকার কম্পোজ। সো টুল ফর ডিফাইনিং অ্যান্ড রানিং মাল্টি কন্টেনার ডকার অ্যাপ্লিকেশন। সো আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে যদি মাল্টি কন্টেনার একাধিক কন্টেনার হয়, তাহলে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ডকার কম্পোজ। এটা কিন্তু আলাদা কিছু না। ডকার এমন না কিন্তু যে আমরা ডকার ফাইল যে আমরা তৈরি করেছি সেটা বাতিল হয়ে গেছে, বা আমরা এখন যা শিখছি এগুলো বাতিল হয়েছে, না। আমরা জাস্ট সিম্পল, আমরা ডকার ফাইল অবশ্যই লাগবে। এখানে ডকার ফাইলের ভিতরে আমরা আসলে কীভাবে তৈরি করব যা থাকবে সবগুলোই থাকবে, কিন্তু আমাদের মেইন ফোল্ডারের ভিতরেও যেমন মেইন, এই যে দেখুন আমাদের এটা হচ্ছে আমার মেইন প্রজেক্ট ফোল্ডারের ভিতরে কিন্তু ডকার কম্পোজ নামে একটা ফাইল থাকবে। এই ডকার কম্পোজ ফাইলের ভিতরে কি থাকবে, আমি বলবো যে ব্যাকএন্ডের জন্য একটা ইমেজ তৈরি করো। এবং সে জিজ্ঞাসা করবে যে ইমেজ তৈরি করবো কীভাবে তৈরি করবো, আমি বলে দিব যে তুমি একটা কাজ, তুমি ব্যাকএন্ড নামে ফোল্ডারের ভিতরে যাও, সেখানে তুমি দেখো যে আমি লিখে রাখছি, সেখানে আমি একটা ইমেজ করার জন্য ডকার ফাইল লিখে রাখছি। সেই ডকার ফাইলটা ব্যবহার করে তুমি একটা ইমেজ তৈরি করো, কন্টেনার রান করো, বা সবগুলো এখানে হচ্ছে কন্টেনার রান করো, পোর্ট অ্যালোকেট করো, সব কিছু কোন এনভায়রনমেন্ট ফাইল ব্যবহার করো, সবগুলো একসাথে লিখে রাখছি। ঠিক একইভাবে অ্যাডমিন প্যানেলের জন্য কী করতে হবে সেটাও লিখে রাখছি। সো এটা আসলে মাল্টি কন্টেনার যখন হয় সেটাকে ম্যানেজ করে একটা ফাইলের ভিতরে আপনি একসাথে অনেকগুলো কন্টেনার তৈরি করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। এটার জন্য আসলে ডকার কম্পোজটা ব্যবহার করা হয়। সো এবার আমি এতক্ষণে যা কিছু বুঝালাম এটাই তাই। ওকে, সো এভাবে আসলে আমরা ডকার কম্পোজ ব্যবহার করে, আর ডকার কম্পোজের জন্য আলাদা আলাদা কমান্ড ব্যবহার করতে হয়। সো ডকার কম্পোজে আপনি যদি করেন তাহলে একসাথে আমি দেখতে পাচ্ছি MySQL কন্টেনার চলছে, রেডিস চলছে, ওয়েব চলছে। এই জিনিসটাই যদি আপনি ডকার কম্পোজ ব্যবহার না করতেন, সবগুলো আলাদা আলাদা কমান্ড ব্যবহার করে আলাদা করে দেখতে হতো। আর এখানে কিন্তু একসাথে সবগুলো ইমেজ কোনগুলো রান হচ্ছে সবগুলো একসাথে দেখাচ্ছে। ওকে, একসাথে আপনি সবগুলো লক একসাথে চেক করতে পারবেন এবং একসাথে সবগুলোকে ডাউন করে ফেলতে পারবেন। এই তো আমাদের ভিডিও একদম শেষ পর্যায়ে, আজকের ভিডিওর শেষ পর্যায়ে। তা দুইটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে ডকার স্কাউট, এর একটা নতুন জিনিস। ডকার স্কাউট কি? ডকার স্কাউট হচ্ছে যে একটা সিকিউরিটি সার্ভিস ডকারের। সো আপনার ইমেজের ভিতরে কোনো সিকিউরিটি ইস্যু আছে কি না, আপনি ভুল করে হয়তো কোনো এনভায়রনমেন্ট ফাইল দিয়ে দিচ্ছেন, বা এমন কোনো কিছু একটা সেন্সিটিভ কোনো ইনফরমেশন থাকতে পারে বা ভালনারেবিলিটি থাকতে পারে, সেটা স্ক্যান করে আপনার সামনে নিয়ে আসার জন্য যে টুল সেটা হচ্ছে ডকার স্কাউট। সো ডকার স্কাউট নর্মালি আমরা যে লিনাক্সের ভিতরে যারা ব্যবহার করি বা CLI এর ভিতরে তারা অটোমেটিক পায় না, তার জন্য আলাদা প্লাগইন ব্যবহার করতে হয়। কিন্তু যারা হচ্ছে ডকার ডেস্কটপ, যারা উইন্ডোজ ব্যবহারকারী, যারা ম্যাক ব্যবহার করে, তারা ডকার ডেস্কটপ যে অ্যাপ্লিকেশনটা সেটা ব্যবহার করবে, সেখানে দেখবেন ডকার স্কাউট অটোমেটিক চলে আসে, আমরা সামনে দেখব। সো সেখানে স্ক্যান করে আমরা প্রতিটা ইমেজের কতগুলো ভালনারেবিলিটি আছে, সেটা কতটা ক্রিটিক্যাল, সেগুলো দেখে এবং সেগুলো অপটিমাইজ কীভাবে করা যায় সেগুলো সাজেশনও ডকার স্কাউট দিয়ে দেয়। এরপরে আসে ডকার ইনিট, এটা আমরা পরে একদম সবার শেষে দেখব। ডকার ইনিট হচ্ছে কি, যে আমরা যে ডকার ফাইলগুলো তৈরি করি সেগুলো ম্যানুয়ালি তৈরি করে না করে, যে শুধুমাত্র গেস করে যে এটা ভালো নাকি ওইটা ভালো। তো ডকার যে অর্গানাইজেশন তারাই যে কোনো একটা, আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছেন, ধরুন আপনি পাইথন ব্যবহার করছেন, জাভা ব্যবহার করছেন বা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছেন, আপনি একটা CLI টুল, সেই CLI টুল আপনি ডকার ইনিট দেওয়ার পরে আপনার কাছে জানতে চাবে যে আপনি কী ব্যবহার করবেন, যে আপনি কি আমি কি পাইথনে কাজ করছি নাকি জাভাস্ক্রিপ্টে কাজ করছি। আপনি যদি সিলেক্ট করেন যে পাইথনের কাজ করছি, এরপরে আপনি একটা বেস ইমেজ কোনটা ব্যবহার করবেন, এটা করবেন, এগুলো জাস্ট কিছু ফিল আপ করেন আপনার টার্মিনালের ভিতরে, টার্মিনালের ভিতরেই যদি কোয়েশ্চেন আনসারগুলো দেন, তাহলেই অটোমেটিক একটা অপটিমাইজড ডকার ফাইল তৈরি হয়ে আসে। সো এটা আমরা একদম শেষে আমাদের যে অপটিমাইজেশন ভিডিও সবার শেষে আমরা দেখবো, যে অটোমেটিক ফাইল তৈরি দেখব, এই আর কি। সো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, সরি, কিন্তু আসলে এটা ইন ডিটেলস আপনাকে বোঝানো। আশা করি আপনারা সময় দিয়ে একটু দেখবেন। অনেকে বিরক্ত হইতে পারে যে অনেক বেশি ইনফরমেশনই আছে। হ্যাঁ, এটা আমি স্বীকার করি যে শুধুমাত্র কোনো কিছু না করে একজনের বক শোনা আসলে খুব বিরক্তিকর। আমি নিজেও এরকম ভিডিও দেখি না, কিন্তু আজকের যে ভিডিওটা এটা হচ্ছে আপনি
হয়তো আপনি অন্য কিছু করতে করতেও জাস্ট শুনে ফেলতে পারেন, বা আপনি আপনার আপনার অবসর টাইমে জাস্ট বসে বসে একটু ফ্রি টাইমে আপনি দেখে নিতে পারেন। সব কিছু আপনাকে একদম ভালোভাবে বুঝতে হবে এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে কিওয়ার্ডগুলো, কিছু কিছু জিনিস যেগুলো আপনার মাথায় রাখা। নেক্সট ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, সেখানে আমরা একদম প্র্যাকটিক্যালি 3 টায়ার অ্যাপ্লিকেশন, আপনাকে মাল্টি কন্টেনার অ্যাপ্লিকেশন বানিয়ে আমরা ডকার ফাইল নিজেরা লিখে সেখানে ডকার কম্পোজ ব্যবহার করে আমরা রান করে দেখব। এবং আমরা এতক্ষণ যা যা পড়েছি, নেটওয়ার্কিং, তারপর ভলিউম, বাইন্ড মাউন্ট, এই সবগুলো একদম প্র্যাকটিক্যালি দেখবো যে, এবং যে লেয়ার যে উল্টাপাল্টা হওয়ার কারণে যে লেয়ার যদি আপনি ঠিকভাবে না দেন তাহলে যে ইমেজ বিল্ড টাইম বেড়ে যায়, এই সবগুলো জিনিস আমরা একদম প্র্যাকটিক্যালি করে দেখবো। সো আজকের যে ভিডিওর যে স্লাইডগুলো যেগুলো দেখেছি এগুলো কিন্তু আজকেই শেষ না, নেক্সট ভিডিওতে আমরা রিকেপ করবো। নেক্সট ভিডিওর স্লাইডগুলো যদি আমি দেখাই তাহলে আসলে এখানে বেশি কিছুই নাই, এখানে শুধুমাত্র যে কমান্ডগুলো কোনটার কি মিনিং সেগুলোই জাস্ট খালি আমি এআই দিয়ে জেনারেট করে রেখেছি। এছাড়া বাড়তি কোনোটা এখানে থিওরিটিক্যাল কোনো কথাবার্তা নাই। আমরা আসলে ওই থিওরি যা আমরা এতক্ষণ শিখছি সেগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন দেখব। আপনি কাজ করতে করতে আপনার কমান্ড এমনিতেই সব তো শিখে যাবেন। সো যাওয়ার আগে একটা আবার কুইক রিক্যাপ দিই আজকের ভিডিওর। ডকার কি, ডকারটা কেন তৈরি করা হলো? ডকার প্যাকেজেস অ্যাপ্লিকেশন উইথ এনভায়রনমেন্ট। সো ডকার কী করে, আপনার যে অ্যাপ্লিকেশন সেটা তো নেই, সাথে সাথে এনভায়রনমেন্টটাও প্যাকেজ করে। কন্টেইনার ইজ লাইট ওয়েট কম্পেয়ার টু ভার্চুয়াল মেশিন। সো ভার্চুয়াল মেশিনের তুলনায় কন্টেইনার খুবই লাইট ওয়েট। ডকার ডেস্কটপ, আপনি যদি ম্যাক ইউজার হন, উইন্ডোজ ইউজার হন, তাহলে আপনার ডকার ডেস্কটপ ব্যবহার করতে হবে। ডকার ফাইল কেন ব্যবহার করা হয়? ইমেজ তৈরি করতে। এই ডকার ইমেজ তৈরি করে আমরা কেন তৈরি করি? ইমেজ তৈরি করে আমরা হচ্ছে কন্টেনারকে রান করি। সো ইমেজ হচ্ছে জাস্ট একটা স্ন্যাপশট, জাস্ট লাইক এ প্যাকেজ ডট জেসন, এখানে লেখা থাকে, কোনো কিছু রান হয় না। সো যেই মুহূর্তে আমরা ব্যবহার করে সব প্যাকেজটাকে ইনস্টল করি, সেটাকে রান করি, তখনই আমরা এটাকে বলি কন্টেইনার। তারপরে হচ্ছে ইমেজ স্মার্ট লেয়ারিং, অর্ডারিং কিপস দ্য বিল ফাস্ট। সো ইমেজ তৈরি করার সময় লেয়ারগুলো খুব যত্ন সহকারে স্মার্টলি লিখতে হয়, কারণ না হলে বিল টাইম অনেক স্লো হয়ে যায়। আর হচ্ছে কন্টেনার লাইফ সাইকেল হচ্ছে আমরা ক্রিয়েট করি, রান করি, স্টপ করি, রিমুভ করতে পারি। তারপর হচ্ছে ভলিউমস হচ্ছে প্রোডাকশনে ব্যবহার করা হয়। বাইন্ড মাউন্টস হচ্ছে ডেভেলপমেন্টে ব্যবহার করা হয়। নেটওয়ার্কিং হচ্ছে ব্রিজ, হোস্ট, নান, ওভারলে, এগুলো পদ্ধতি থাকে। আর ডকার কম্পোজ ইউজ ফর মাল্টি কন্টেনার, আমরা ডকার কম্পোজ ব্যবহার করি যখন নাকি আমার অ্যাপ্লিকেশনের ভিতরে মাল্টি কন্টেনার, অনেকগুলো কন্টেনার থাকে তার জন্য। সো কুইক রিকেপও শেষ, আর লম্বা করবো না। আর যদি কেউ শেষ পর্যন্ত দেখে থাকেন কমেন্টে জানাবেন যে হ্যাঁ ভাই শেষ পর্যন্ত দেখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি কোনো স্পেসিফিক জিজ্ঞাসা থাকে, কোনো মতামত থাকে, প্লিজ কমেন্টে জানাবেন। গুড বাই, থ্যাংক ইউ।